দেখা যাচ্ছে? আর আমার কথা শোনা যাচ্ছে? ওকে, তাহলে আমি শুরু করে দিই। ওকে, আমার টপিক হলো আজকের জন্য নোজ অ্যান্ড প্যারানিজল সাইনাসেস। সো ফার্স্ট অফ অল, নোজ কি? আমরা নোজ কি কোন পার্টটাকে বলবো? দ্য আপারমোস্ট পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট কন্টেইনিং দ্য পেরিফেরাল অর্গান অফ স্মেল। এখন নোজের ফাংশনস গুলো জানা লাগবে। ফার্স্টলি আমি লিখেছি অলফ্যাকশন। সো আমি হলো দত্ততে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে দ্য প্রাইমারি ফাংশন অফ নোজ ইজ olfaction. নেজাল ক্যাভিটি ইজ olfaction, রাইট? তো ওখানে ইন্টারেস্টিং জিনিসটা লেখা যে লোয়ার অ্যানিমালস বা ফিশ, মানে ফিশদেরও নোজ বা নেজাল ক্যাভিটি আছে, কিন্তু ওদের কিন্তু নোজটা একটা ব্লাইন্ড এন্ডে শেষ হয়, মানে এটা কালদেস্যাক টাইপের, মানে দেয়ার নেজাল ক্যাভিটি ডাজ নট লিড টু এনিওয়্যার। সো ওদের নোজের বা নেজাল ক্যাভিটির প্রাইমারি ফাংশন কি? olfaction, মানে সিম্পলি স্মেল নেওয়ার জন্য। তো যদি আমরা এভলিউশনের কথা চিন্তা করি তাহলে আমরা এটাও বলতে পারি যে আমাদের প্রাইমারি ফাংশন ছিল নোজের, নেজাল ক্যাভিটির প্রাইমারি ফাংশন ছিল olfaction। তারপর আস্তে আস্তে এভলিউশনারি ডেভেলপমেন্টের জন্য আমাদের আরো এক্সট্রা কিছু ফাংশনস অ্যাডেড হয়েছে, যেমন রেসপিরেটরি ফাংশনস, তারপরে রিফ্লেক্স ফাংশনস। তো প্রাইমারি ফাংশনটা আমরা বলবো olfaction। তারপরে সেকেন্ডারিলি আমাদের ফাংশন হলো রেসপিরেশন। সো রেসপিরেশনে আমাদের কি কি ফাংশন করে থাকে নোজ? আমাদের নোজ মেইনলি আমরা যে এয়ারটাকে ইনহেল করি, এই এয়ারটাকে মডিউলেট করে, মানে মডিফাই করে। কিভাবে মডিফাই করে? ফার্স্ট অফ অল, ফিল্টার্স লার্জ ফরেন পার্টিকলস ফ্রম দি এয়ার। আমরা জানি যে আমাদের এনভায়রনমেন্ট থেকেই তো ডিরেক্টলি আমাদের ফার্স্ট যেই স্পেসটা মিট করে এয়ার, ওটা হলো নেজাল ক্যাভিটি। তো এনভায়রনমেন্টাল যে এয়ারের মধ্যে যে ফরেন পার্টিকলস আছে, প্যাথোজেনস আছে 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 ওগুলা ফিল্টার করার জন্যই তো আমাদের মেইনলি নোজ লাগবে। সো নোজের হেয়ার গুলা মেইনলি ফিল্টার করে লার্জ ফরেন পার্টিকলস ফ্রম দ্য এয়ার। আর সেকেন্ডলি এটা এয়ার কন্ডিশন করে, এয়ারের টেম্পারেচার, হিউমিডিটি এগুলো মেনটেন করে। বিকজ টু এক্সট্রিম, মানে এক্সট্রিম টেম্পারেচার বা যদি এয়ার বেশি ড্রাই হয় তাহলে কি আমাদের লাংসের ড্যামেজ হবে না? সো এয়ারের টেম্পারেচার, হিউমিডিটি এটা মেনটেন করবে নোজ। আর থার্ডলি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হলো ভোকাল রেজোনেন্স। তো আমরা জানি যে আমাদের যদি কোনো নেজাল কনজেশন হয়, মানে নাক বন্ধ থাকে, তাহলে কি আমাদের ভয়েসের কোয়ালিটিটা একটু চেঞ্জ হয়ে যায় না? আমাদের ভয়েস অন্যরকম লাগে না? তো আমাদের নেজাল ক্যাভিটি যদি ব্লক থাকে তাহলে আমাদের রেজোনেন্সটা চেঞ্জ হয়ে যায়। সো আমাদের ভয়েসের কোয়ালিটিটা মেনটেন করে নোজ। আর লাস্ট লাস্ট অফ অল, আমাদের কিছু নেজাল রিফ্লেক্সেস আছে, যেমন স্নিজিং। আর যদি নোজ না থাকতো তাহলে আমাদের স্নিজিং রিফ্লেক্সটা থাকতো না। স্নিজিং রিফ্লেক্সটা কি একটা ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ মেকানিজম, রাইট? যে আমাদের কোনো লার্জ পার্টিকেল যদি নোজে ঢুকে বা প্যাথোজেন বা কোনো কিছু ঢুকে, তাহলে কি আমরা স্নিজিং এর মাধ্যমে এটাকে আবার বাইরে বের করে দিই। তো স্নিজিং রিফ্লেক্সটা জন্য নোজ দরকার। তো এগুলাই নোজের ফাংশন। olfaction প্রাইমারি ফাংশন নেজাল ক্যাভিটির, আর বাদ বাকিগুলো হলো রেসপিরেটরি ফাংশন, যেমন ফিল্টারিং অফ লার্জ ফরেন পার্টিকলস, এয়ার কন্ডিশনিং, ভোকাল রেজোনেন্স আর নেজাল রিফ্লেক্সেস। আর রেসপিরেশন আমরা ওরাল ক্যাভিটির মাধ্যমেও করতে পারি, বাট অলওয়েজ তো আমরা ওরাল ক্যাভিটি আমাদের ওপেন থাকে না। মানে যখন আমরা খাবার খাই বা কিছু ড্রিঙ্ক করি তখন তো আমাদের ওরাল ক্যাভিটি প্রিঅকুপাইড থাকে, তখন আমাদের অনলি ওয়ে অফ রেসপায়ারিং ইজ থ্রু দ্য নোজ, রাইট? তো রেসপিরেশনে নোজের অনেক বড় একটা ভূমিকা আছে। তখন আমরা নোজকে যদি গ্রসলি ভাগ করি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা এক্সটার্নাল নোজ, এক্সটার্নাল নোজটা মেইনলি দ্য আউটার ভিজিবল পোর্শন অফ দ্য নোজ, যেটা বাইরে থেকে আমরা দেখতে পারি। আর নেজাল ক্যাভিটি, যেটা বাইরে থেকে দেখতে পারি। ভিতরে নোজের ভিতরে একটা বড় ক্যাভিটি আছে, মানে উপরে ক্রেনিয়াল ক্যাভিটি আর নিচে ওরাল ক্যাভিটির মাঝখানে একটা বড় দেখে ক্যাভিটি আছে, ওটাকে আমরা নেজাল ক্যাভিটি বলি, যেটা সামনের দিকে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করে আর পিছন দিকে নেজোফ্যারিংসের সাথে কমিউনিকেট করে। আর এই নেজাল ক্যাভিটিকে আমরা গ্রসলি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ভেস্টিবিউল আর একটা নেজাল ক্যাভিটি প্রপার। ভেস্টিবিউলটা কি? ভেস্টিবিউলটা মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের একেবারে গেটওয়েতে যেই পার্টটা থাকে, অ্যান্টেরিয়র ইনফিরিয়র পোর্শন অফ দ্য নোজ, একেবারে গেটওয়েতে যেই পার্টটা থাকে ওটাই ভেস্টিবিউল। আর নেজাল ক্যাভিটি প্রপারটা নেজাল ক্যাভিটির মেইন পোর্শনটা। ওকে, নাও এক্সটার্নাল নোজ। এক্সটার্নাল নোজটা কি? দ্য আউটার ভিজিবল পোর্শন অফ দ্য নোজ। আমাদের ফেসের সামনে একটা পিরামিডালের প্রজেকশন থাকে, এটা বোনস আর কার্টিলেজ দুইটাই কন্টেইন করে। এখন এক্সটার্নাল নোজের কিছু ফিচার্স আমাদের জানা লাগবে। আমাদের
অ্যাপিক্যাল মোস্ট পোর্শন যেটা থাকে ওইটাকে বলা হয় এপেক্স বা টিপ অফ দ্য নোজ। আর নোজের যে ন্যারো পোর্শন যেটা ফোরহেডের সাথে কন্টিনিউড ওইটাকে বলে ব্রিজ। হ্যাঁ, রুট বা ব্রিজ। আর এই দুইটা মাঝখানে থাকে ডরসাম অফ দ্য নোজ। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি ফ্লেয়ার্ড পোর্শন, মানে দুই সাইডে দুইটা ফ্লেয়ার্ড পোর্শন, এই যে এটাকে এলা অফ দ্য নোজ পড়ে। আমরা এলা অফ দ্য সেক্রাম পড়েছিলাম না? এলা মানে কি উইংস, এটা উইং এর মতো অনেকটা। তো এই পার্টটাকে বলে এলা অফ দ্য নোজ। আর নিচে ওপেন অ্যাপারচার যেটা থাকে ওইটাকে নস্ট্রিলস বা নিয়ার্স বলা হয়। এগুলো এক্সটার্নাল ফিচার্স অফ দ্য এক্সটার্নাল নোজ। এখন এটার কনস্টিটিউয়েন্টস এর স্কিন আছে, এটা স্কিন হলো লুজলি অ্যাডারেন্ট অ্যান্ড ফ্রিলি মোবাইল, মানে স্কিনটা ইজিলি নড়ানো যায় নোজের উপরে, এক্সেপ্ট ওভার দ্য এপেক্স এন্ড দ্য এলা, মানে কার্টিলেজিনাস পার্টের উপরে স্কিনটা ইজিলি নড়ানো যায় না। আর এখানে অনেকগুলো সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। সো এখানে সেবাসিয়াস সিস্ট হতে পারে, নাকের এখানে ফোড়া হতে পারে, অনেকেরই হয়ে থাকে। এখন স্কেলিটাল ফ্রেমওয়ার্ক অফ দ্য নোজ। নোজ দুইটাই দিয়েই বানানো, একটা হলো বোন, আপার 1/3 অফ দ্য নোজ বোন, আর লোয়ার 2/3 হলো কার্টিলেজ। এই ডুয়াল ফরমেশনটা কেন দরকার? নোজ পুরোপুরি হলো স্কেলিটাল একটা রিজিড ফ্রেমওয়ার্ক হতো তাহলে কি কি সমস্যা হতো? ধরো আমাদের ডিপ ইন্সপিরেশনের সময় নোজটাকে ফ্লেয়ার করা লাগে না, বড় করা লাগে না? আমাদের মানে নোজটা তো অনেক ক্ষেত্রেই আমাদের মুভমেন্ট দরকার নোজের। সো নোজের লোয়ার পোর্শনটা আমাদের মোবাইল হতে হবে, মানে ফ্রিলি মুভ করতে পারে এমন হতে হবে। তাই জন্য লোয়ার 2/3টা আমাদের কার্টিলেজ দিয়ে বানানো, আর আপার 1/3টা বোন দিয়ে। তখন আমাদের কি কি বোন দিয়ে বানানো এটা জানা লাগবে। নোজ নিয়ে যেহেতু কথা বলছি, তো সিম্পলি এখানে নেজাল বোন থাকবে দুই পাশে নেজাল বোন মিড লাইনে মিট করবে। তারপর আরো কিছু কিছু পার্ট থাকবে, যেমন ফ্রন্টাল বোনের নেজাল প্রসেস গুলা মিট করবে, আর ম্যাক্সিলার ফ্রন্টাল প্রসেসটাও সাইডে মিট করবে। সো মোটামুটি 3টা বোন থাকবে, দুইটা নেজাল বোন যেটা মিড লাইনে মিট করবে, which rests on the frontal process of the which rests on the nasal process of the frontal bone, আর দুই সাইডে frontal process of the maxilla থাকবে। এটা বোনি কনস্টিটিউয়েন্ট। তবে কার্টিলেজ থাকবে টোটাল 5টা, ইন টোটাল 5টা কার্টিলেজ থাকবে। ও আর একটা জিনিস, যে বোনই আমরা যখন হলো স্কালের বোনটা নিব তখন কিন্তু কার্টিলেজ থাকবে না, তখন এখানে এই পর্যন্তই থাকবে বোনটা। হ্যাঁ, আর এই অ্যাপারচারটাকে বলে পিয়ারফর্ম অ্যাপারচার। এই পিয়ারফর্ম অ্যাপারচার থেকে এই কার্টিলেজিনাস পার্টটা শুরু হবে। এখানে টোটাল 5টা কার্টিলেজ থাকে, দুই পাশে দুইটা ল্যাটারাল কার্টিলেজ, এখানে একটা ল্যাটারাল কার্টিলেজ আর ওই পাশে একটা ল্যাটারাল কার্টিলেজ থাকবে। আর এই দুইটা ল্যাটারাল কার্টিলেজের মাঝখানে মিডিয়ান সেপ্টাল কার্টিলেজ থাকবে। আর নোজের একেবারে লোয়ার মোস্ট পোর্শনে দুইটা মেজর অ্যালার কার্টিলেজ থাকবে। অ্যালা অফ দ্য নোজের যে কার্টিলেজ থাকবে ওইটাই অ্যালার কার্টিলেজ। অ্যালার কার্টিলেজের একটা ইউনিক ফিচার হলো যে অ্যালার কার্টিলেজ ইউ শেপ, মানে দুইটা ক্রাস্ট থাকবে, একটা মিডিয়াল ক্রাস্ট আর একটা ল্যাটারাল ক্রাস্ট। দুই পাশে দুইটা মিডিয়াল ক্রাস্ট মিলে এখানে ফাইব্রাস টিস্যু দ্বারা মিলিত থাকবে। আর এটাকে বলে কলিউমেলা, মানে এই সেপ্টাম মানে নেজো সেপ্টামের এই পোর্শনটা, কলিউমেলা পোর্শনটা মোবাইল। আর ল্যাটারাল ক্রাস্ট দুইটা ইনকমপ্লিটলি এলাকে কভার করবে। সো বাকি পার্টটুকু এখানে থাকবে ফাইব্রোফ্যাটি টিস্যু, এটা এখানে ফাইব্রোফ্যাটি টিস্যু থাকবে এলা অফ দ্য নোজে, ফাইব্রোফ্যাটি। ওকে, নেক্সট পার্টটা হলো আমাদের নেজাল ক্যাভিটি। সো আমরা নেজাল ক্যাভিটির বিস্তারিত জানার আগে একটা জেনারেল আউটলাইন জেনে নিই যে নেজাল ক্যাভিটিটা মেইনলি কিসের মধ্যে থাকে। উপরে থাকে ক্রেনিয়াল ক্যাভিটি আর নিচে থাকে ওরাল ক্যাভিটি। এই দুইটার ক্যাভিটির মাঝখানে নেজাল ক্যাভিটি থাকে। এটা একটা ওয়েড শেপ ক্যাভিটি যেটা দুইটা সেপারেট ক্যাভিটিতে ডিভাইডেড থাকে বাই দ্য মিড লাইন সেপ্টাম। অসিও কার্টিলেজিনাস একটা সেপ্টাম থাকে, নেজাল সেপ্টাম দ্বারা দুইটা সেপারেট ক্যাভিটিতে ডিভাইডেড। এটার এটার রুফটা ন্যারো
আর বেসটা মোটামুটি ওয়াইড, আর দুইটা লার্জ অ্যাপারচার থেকে ফ্রন্টাল মানে অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচার আর পস্টেরিয়র নেজাল অ্যাপারচার। অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচারের মাধ্যমে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে এটা কমিউনিকেট করে, আর পস্টেরিয়র নেজাল অ্যাপারচারের মাধ্যমে কোয়ানা, এটাকে কোয়ানা বলা হয়, এর মাধ্যমে নেজোফ্যারিংসের সাথে কমিউনিকেট করে। সো এটা জেনারেল আউটলাইন অফ দ্য নেজাল ক্যাভিটি। আর এই নেজাল ক্যাভিটিকে আমরা তাহলে দুইটা পার্টে ভাগ করতে পারি। ভেস্টিবিউল, যেটা অ্যান্টেরো ইনফিরিয়র মোস্ট পার্ট, যেটা একেবারে গেটওয়ে অফ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করে, ওটাকে বলে ভেস্টিবিউল। আর আরেকটা হলো পস্টেরিয়র সুপিরিয়র লার্জার পার্টটাকে বলা হয় নেজাল ক্যাভিটি প্রপার। এই নেজাল ক্যাভিটি প্রপারের আবার কিছু ভাগ আছে, যেমন olfactory region, respiratory region, depending on their functions, and lining epithelium. এখন vestibule of the nose. Vestibule of the nose হলো most anterior inferior part of the nose which is lined by skin. এখন এটার বাউন্ডারি কি কি? এটা একটা মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, আর ইনফেরিয়র কমিউনিকেট করে, পস্টেরিয়র কমিউনিকেট করে। সো মিডিয়াল ওয়ালে আছে কলুমেলা। আমরা আগের স্লাইডে যেটা দেখলাম যে এটা যে এখানে অ্যান্টেরিয়র ইনফেরিয়র মোস্ট পার্ট, এখানে ভেস্টিবিউল আছে, এটার মিডিয়াল ওয়ালে কলুমেলা থাকবে, মোবাইল পার্ট অফ দি নেজাল সেপ্টাম। তারপর ল্যাটারাল ওয়ালে একটা অনেক ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক আছে, যেটা লাইম্যান ন্যাসাই বলা হয়। এই লাইম্যান ন্যাসাইটা কি? লাইম্যান ন্যাসাইটা একটা মিউকোসাল রিজ অন দ্য ল্যাটারাল ওয়াল অফ দি নোজ। এটা কি ইন্ডিকেট করে? এটা হলো মিউকোকিউটেনিয়াস জাংশন। মিউকোকিউটেনিয়াস জাংশনটা কি? It is the point where transition between skin and mucus occurs, mucous membrane occurs. So vestibular lining epithelium টা mainly skin. Skinটা কি? Keratinized stratified squamous epithelium. আর nasal cavity proper এর lining epithelium কি? Respiratory epithelium, right? Respiratory epithelium এ mucus থাকবে, mucosa থাকবে। সো মিউকোকিউটেনিয়াস জাংশনটা আসলে কি? যে আমাদের বডির এক্সটার্নাল এনভায়রনমেন্টটা অলওয়েজ কন্ট্যাক্ট করে থাকে স্কিনের সাথে, রাইট? কেরাটিনাইজ একটা লেয়ার অফ স্কিনের সাথে, আর ইন্টারনাল এনভায়রনমেন্টটা কন্ট্যাক্ট থাকে মিউকোসার সাথে। সো এই দুইটার যখন আমাদের বডির বিভিন্ন ওরিফিসে আমরা হলো মানে এন্টার করবো, তখন একটা ট্রানজিশন জোন থাকতে হবে না? যেমন আমাদের লিপসেও আছে, তারপরে আই লিপসেও আছে। তো একটা নেজাল ক্যাভিটিও এরকম একটা ট্রানজিশন পয়েন্ট থাকবে বিটুইন দ্য স্কিন অ্যান্ড দি মিউকোসা। ওই নেজাল ক্যাভিটির এই জাংশনটাকে মানে মিউকোকিউটেনিয়াস জাংশনটাকে বলা হয় লাইম্যান ন্যাসাই। এই লাইম্যান ন্যাসাইটা কি তাহলে ইন্ডিকেট করে? এটা জাংশন বিটুইন দ্য ভেস্টিবিউল and the nasal cavity proper. আরেকটা কি ইন্ডিকেট করে এটা? যেখানে ট্রানজিশন হবে স্কিন আর মিউকোসার মধ্যে, ট্রানজিশন হবে। লাইম্যান ন্যাসাইটা তাহলে কি? মিউকোসাল রিজ অন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ which indicates the transition between the skin and the mucosa. তাহলে আর ইনফেরিয়রলি কি? এটা ইনফেরিয়রলি ভেস্টিবিউল ওপেন করবে হলো এক্সটেরিয়রলি, মানে এক্সটেরিয়রের সাথে কমিউনিকেট করবে, আর পস্টেরিয়রলি এটা নেজাল ক্যাভিটি প্রপারের সাথে কমিউনিকেট করবে। আচ্ছা, সো এটা যেহেতু মিউকোকিউটেনিয়াস জাংশনে এই ভেস্টিবিউলটা লোকেটেড, সো এটার ক্যারেক্টারিস্টিক্সও হবে স্কিনের মতো, মানে আউটসাইড স্কিনের মতোই ক্যারেক্টারিস্টিক্স হবে। যেমন স্কিনে যেমন এটার লাইনিং এপিথেলিয়াম যেমন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর তারপর এখানে হেয়ার ফলিকলস থাকবে, মানে এখানে এই হেয়ার ফলিকলস গুলোকে একটা স্পেশাল নাম দেওয়া হয় ভিব্রিসি। মানে এখানে অনেকগুলা কম্প্যাক্ট হেয়ার ফলিকল থাকবে ইন্টারলেসড প্যাটার্নে, এটাকে হলো ভিব্রিসি বলা হয়। আর এখানে সেবাসিয়াস গ্ল্যান্ডও থাকবে। সো স্কিনের মতো এখানে বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশনস হতে পারে, যেমন ভিব্রিসি মানে হেয়ার থাকার জন্য এখানে কি ফারাঙ্কেলস হতে পারে, মানে ফারাঙ্কেলস নোজের কোথায় হবে? শুধু ভেস্টিবিউলেই হবে। আবার সেবাসিয়াস গ্ল্যান্ড থাকার জন্য সিস্ট হবে ভেস্টিবিউলে। সো মেইনলি ভেস্টিবিউলের ক্যারেক্টারিস্টিক যদি বলা হয় তাহলে কি কি থাকবে? স্কিন থাকবে মানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, তারপরে ভিব্রিসি থাকবে মানে ইন্টারলেসড হেয়ার ফলিকলস থাকবে, আর সেবাসিয়াস আর সোয়েট গ্ল্যান্ডস থাকবে।
সো নেজাল ক্যাভিটির সেকেন্ড পার্টটা কি নেজাল ক্যাভিটি প্রপার, মানে ভেস্টিবল বাদে পস্টেরিয়র সুপিরিয়র লার্জার পার্টটাই নেজাল ক্যাভিটি প্রপার। এখন নেজাল ক্যাভিটি প্রপারের 4টা বাউন্ডারি আছে, যেটা আমরা ওই স্লাইডে দেখেছিলাম। একটা ন্যারো অ্যাপেক্স, একটা ব্রড ন্যারো রুফ, ব্রড ফ্লোর, আর হলো মিডিয়াল ওয়াল থাকবে যেটা আমরা নেজাল সেপ্টামও বলি, আর একটা ল্যাটারাল ওয়াল থাকবে। ওকে, সো আমরা রুফটাকে যদি দেখি, এটা হলো নেজাল ক্যাভিটির রুফ। এখানে 3টা পার্টে ভাগ করা যায়। এটা হরিজন্টাল পার্ট, তারপর অ্যান্টেরিয়র স্লোপিং পার্ট আর পস্টেরিয়র স্লোপিং পার্ট। সো হরিজন্টাল 1/3 যে পার্টটা, মিডল হরিজন্টাল পার্ট, এটা কি দিয়ে ফর্ম থাকে? এটা হলো ক্রিব্রিফর্ম প্লেট অফ দি এথময়েড বোন। ক্রিব্রিফর্ম কেন বলে? কারণ ক্রিব্রিফর্ম মানে কি, অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকবে, আর এই ছিদ্রগুলোর কাজ কি, এগুলো কি ট্রান্সমিট করবে? আচ্ছা, এখানে যদি ব্রেন থাকে, আমরা জানি যে ক্রেনিয়াল নার্ভ, ফার্স্ট ক্রেনিয়াল নার্ভটা কোথা থেকে অরিজিনেট করে? ফোর ব্রেন থেকে অরিজিনেট করে, তাই না? ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। আর কিভাবে থাকে, এই যে ওলফ্যাক্টরি একটা বাল্ব ফর্ম করে, এটা ঠিক লেগে থাকবে, আমি একটু উপরে হয়ে গেছে বেশি, যাই হোক, এটা ওলফ্যাক্টরি বাল্ব থাকে, এখান থেকে ওলফ্যাক্টরি নার্ভস গুলো ট্রান্সমিট করবে ক্রিব্রিফর্ম প্লেটের মাধ্যমে, ছোট ছোট ছিদ্র আছে ওগুলোর মাধ্যমে। এখন ন্যাচারালি বোঝা যাচ্ছে যদি ক্রিব্রিফর্ম প্লেটের কোনো ফ্র্যাকচার হয় তাহলে কি হবে? ফ্র্যাকচার অফ দি এথময়েড বোন, মানে ক্রিব্রিফর্ম প্লেটের ফ্র্যাকচার হলে কি হবে? লস অফ সেন্স অফ স্মেল, তাই না? ওটাকে কি বলে? অ্যানজমিয়া। সো ক্রিব্রিফর্ম প্লেটের যদি ফ্র্যাকচার হয়, মানে এথময়েড বোনের কোনো ফ্র্যাকচার হয়, তাহলে নিশ্চয়ই এখানে হলো ওলফ্যাক্টরি নার্ভস আর ওলফ্যাক্টরি বাল্বের ড্যামেজ হবে, সো অ্যানজমিয়া তৈরি হবে। আরেকটা কি হবে, যেহেতু এথময়েড বোনটা আমাদের নেজাল ক্যাভিটিকে, এই ক্রেনিয়াল ক্যাভিটি মানে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল, এখানে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা আছে, তো যেহেতু এই এথময়েড বোনটা আমাদের অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা থেকে সেপারেট করে নেজাল ক্যাভিটিকে, সো যদি এখানে কোনো ফ্র্যাকচার হয় তাহলে এখানে কি অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা থেকে সিএসএফ এসে আমাদের নোজ দিয়ে এখান থেকে বের হবে। এটাকে কি বলে? সিএসএফ রাইনোরিয়া। আচ্ছা, রাইনো কেন বলা হচ্ছে? কারণ নোজের গ্রিক ওয়ার্ড হলো রাইনোস। ভাইরাসের কারণে রাইনাইটিস হয় জন্য। হ্যাঁ, এই যে রাইনোসেরস দেখি না, বড় একটা নাক থাকে, ওই নাকের সবকিছু রিলেটেডই হলো রাইনোসেরাস অ্যানিমাল, মানে একটা বড় দেখে একটা শিং টাইপের কিছু একটা থাকে না, ওটাকে আগে যারা মানে দেখেছিল অ্যানিমালটাকে, ওরা মনে করছিল এটা নাক, সো ওখানে ওদেরকে রাইনোসেরাস নাম দিতে, মানে রাইনো নোজ রিলেটেড সবকিছুকে আমরা রাইনোস বলি। তো যাই হোক, এটা সিএসএফ রাইনোরিয়া। সো ওখানে এথময়েড বোনের যদি কোনো ড্যামেজ হয় তাহলে কি কি হবে? অ্যানোসমিয়া হতে পারে আর সিএসএফ রাইনোরিয়া হতে পারে। ওকে, সো এটা মিডল পার্টটা গেল, মিডল থার্ড গেল। অ্যান্টেরিয়র থার্ডটা স্লোপিং ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। এটা কি কি বোন দিয়ে ফর্ম থাকবে? সিম্পলি দেখা যাচ্ছে এই যে নিজল বোন থাকবে সামনে, আর ইয়ে থাকবে নেজাল স্পাইন অফ দি ফ্রন্টাল বোন, আর এখানে সামনের দিকে কার্টিলেজ গুলো থাকবে, যে মিডিয়াম সেপ্টাল কার্টিলেজ আর ল্যাটারাল কার্টিলেজ গুলো থাকবে। আর পস্টিরিয়র স্লোপিং পার্টটা মোটামুটি বডি অফ স্ফেনয়েড দিয়ে তৈরি করা। তো এখানে রুফ অফ দ্য নেজাল ক্যাভিটি প্রপার তাহলে কি কি থাকবে? 3টা পার্টে ভাগ করা থাকে। মিডল হরিজন্টাল 1/3টা হলো ক্রিব্রিফর্ম প্লেট অফ দি এথময়েড বোন, আর ফ্রন্টাল স্লোপিং পার্টটা হলো নেজাল স্পাইন অফ ফ্রন্টাল বোন, নেজাল বোন এন্ড কার্টিলেজেস, আর পস্টিরিয়র স্লোপিং পার্টটা বডি অফ দ্য স্ফেনয়েড বোন। Okay, now the floor of the nasal cavity proper. Floor of the nasal cavity proper, nasal cavity কে oral cavity থেকে separate করে। So এটা simply floor of the nasal cavity proper কি? Oral cavity roofটাই তো floor of the nasal cavity proper হবে, general sense. So এটা palate দিয়ে form থাকবে, আর palate, hard palate কি কি বোন দিয়ে form? Anterior 3/4 palatine process of the maxilla, আর posterior 1/4 palatine bone. সো এটা মোস্টলি একটা হরিজন্টাল একটা সারফেস, কিন্তু এখানে একটা ইয়ে থাকবে, একটা ক্যানাল থাকবে, একটা ফোরামেন থাকবে।
ইনসেসিভ ফোরামেন, মানে ইনসিজার টিথের কাছাকাছি একটা ফোরামেন থাকবে যেটা যেখানে ইনসিসিভ ক্যানেলটা ওপেন করে। এটার নাম ইনসিসিভ ক্যানেল আর এই ফোরামেনের নাম ইনসিসিভ ফোরামেন। এটা কি পাস করবে? এখানে গ্রেটার প্যালাটিন আর্টারিগুলা ওরাল ক্যাভিটি দিয়ে নেজাল ক্যাভিটিতে ঢুকবে। আমরা একটু পরে আর্টারি সাপ্লাই যখন দেখবো যে এই এরিয়াতে অনেকগুলা আর্টারিয়াল সাপ্লাই বিভিন্ন এরিয়া থেকে আসে, মানে ক্রিবিফর্ম প্লেট থেকে কিছু আসে, স্ফেনো প্যালাটিন ফোরামেন থেকে কিছু আসে, আবার গ্রেটার প্যালাটিন আর্টারি ওই যে ইনসিসিভ ক্যানেল থেকে আসে, তারপর লেডিয়াম থেকেও আসে। তো বিভিন্ন গেটওয়ে গুলো আমাদের জানা লাগবে যে কোথা থেকে এই আর্টারি গুলো আসে, এসে এখানে প্লেক্সাস ফর্ম করে। তো ঠিক তেমনি আমাদের ফ্লোরে একটা ক্যানেল থাকে যেটার নাম ইনসিসিভ ক্যানেল। আর ইনসিসিভ ক্যানেলটা কি পাস করে? গ্রেটার প্যালাটিন আর্টারি। তো মোটামুটি ফ্লোরে এগুলোই আছে যে দুইটা বোন দিয়ে তৈরি হবে, তাহলে প্যালাটিন প্রসেস অফ দ্য ম্যাক্সিলা আর পস্টেরিয়রলি প্যালাটিন বোন, আর এখানে ইনসিসিভ ক্যানেল থাকবে। আমাদের মিডিয়াল ওয়াল, মিডিয়াল ওয়ালকে নেজাল সেপ্টামও বলা হয়, মানে যেই ওয়ালটা নেজাল ক্যাভিটিকে দুইটা সেপারেট ক্যাভিটিতে ভাগ করে। তো নেজাল সেপ্টামটা কি? ইট ইজ আ মিডিয়ান অসিও কার্টিলেজিনাস পার্টিশন বিটুইন দ্য টু নেজাল ক্যাভিটিস। অসিও আর কার্টিলেজিনাস মানে দুইটা পার্টি থাকবে, বোনসও থাকবে আর কার্টিলেজও থাকবে। বনি পার্টটা কি? পস্টেরিয়র সুপিরিয়র পার্টটা ফর্ম হবে পারপেন্ডিকুলার প্লেট অফ দি এথময়। আমরা রুফে পড়েছিলাম এটা হলো ক্রিবিফর্ম প্লেট অফ দি এথময়। সো এটা যদি পারপেন্ডিকুলার নিচে যেই পার্টটা ওইটার নাম হলো পারপেন্ডিকুলার প্লেট অফ দি এথময়। সো পস্টেরিয়র সুপিরিয়রলি পারপেন্ডিকুলার প্লেট অফ দি এথময় ফর্ম করবে, পস্টেরিয়র ইনফিরিয়রলি বোমার ফর্ম করবে, ও পস্টেরিয়র ইনফিরিয়র পার্টটা বোমার ফর্ম করবে। আর কার্টিলেজিনাস পার্টে কি কি থাকবে? সেপ্টাল কার্টিলেজ, মিডিয়ান সেপ্টাল কার্টিলেজ যেটা আমরা পড়েছিলাম কার্টিলেজে। আর একটা হলো সেপ্টাল প্রসেস মানে মিডিয়াল ক্লোরা অফ দি টু মেজর অ্যালার কার্টিলেজ। সরি এটা। সো মোটামুটি এটাই যে বোনি পার্ট হলো এথময়েড আর বোমা, আর কার্টিলেজিনাস পার্ট হলো সেপ্টাল কার্টিলেজ আর সেপ্টাল প্রসেস অফ টু মেজর অ্যালার কার্টিলেজ। এখন মিডিয়াল ওয়াল বা নেজাল সেপ্টামের একটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে যে হলো ডিভিয়েটেড নেজাল সেপ্টাম হতে পারে, যে অনেক কারণে দেখা যায় ট্রমার কারণে বা ইনজুরি ডিউরিং চাইল্ড বার্থ বা ডেভেলপমেন্টাল এরার বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, যেহেতু কানেকটিভ টিস্যু মানে কার্টিলেজ একটা কানেকটিভ টিস্যু, সেইগুলোর কারণে দেখা গিয়েছে যে নেজাল সেপ্টামটা অনেক সময় কোনো একটা সাইডে ডিভিয়েটেড হতে পারে। এখন ডিভিয়েটেড হলে কি কি হবে? ন্যাচারালি ওই ক্যাভিটিটা ব্লকড হয়ে যাবে, সো ডিফিকাল্টি হবে ব্রিদিং এ, স্লিপ অ্যাপনিয়া হবে, স্নোরিং, হেডেক এন্ড সাইনাসাইটিস হবে। সো কজেস কি কি? ট্রমা ইনজুরি ডিউরিং চাইল্ড বার্থ, মানে চাইল্ড বার্থের সময় যদি কোন একদিক থেকে চাপ পড়ে তখন এটা পার্মানেন্ট মানে ওই দিক পার্মানেন্টলি ওইদিকে বেঁকিয়ে যাবে, তাই না? তারপর ডেভেলপমেন্টাল এরার আর কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, মানে কানেকটিভ টিস্যুরই যদি ফর্মেশন করে ডিসঅর্ডার থাকে তাহলে এটি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হতে পারে। আর ট্রিটমেন্ট তাহলে কিভাবে করবো, মানে আমরা ট্রিট করবো কিভাবে? মেনলি দুইটা, মানে মেনলি যে বইটা আছে এটা হলো সাবমিউকাস রিসেকশন বা সেপ্টোপ্লাস্টি বলা হয়। সো এখানে সার্জন কি করেন যে এখানে মিউকাস, যে মিউকাস মেমব্রেনটা এটা ইনসাইজ করে, মানে এটা ইনসাইজ করে ল্যাটারালি রিফ্লেক্ট করে এখানে যে ডেভিয়েটেড কার্টিলেজ আর বনি পার্টটা এটা রিমুভ করে দেন, আর না হলে এটা অরিজিনাল পজিশনে আনার চেষ্টা করেন। বনি পার্টটা যেহেতু আর অরিজিনাল পজিশনে আনা যায় না, ওইটা রিমুভ করে দেওয়া হয় ওখানে, তারপর স্প্রিং বা কিছু দিয়ে রাখা হয়। আর কার্টিলেজিনাস পার্টটা ওটা সাবমিউকাস রিসেকশন করে, মানে ওই পার্টটুকু রিসেক্ট করে ওটা অরিজিনাল পজিশনে এনে দেওয়া হয়, তারপরে হলো মিউকাস মেমব্রেনটা আবার স্টিচ করে দেওয়া হয়। সো এটাই সাবমিউকাস রিসেকশন বা সেপ্টোপ্লাস্টি। এখন ল্যাটারাল ওয়ালে অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে, যে কঙ্কার, মিয়েটাস, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে জানা লাগবে। তো আমরা ল্যাটারাল ওয়ালকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভেস্টিবুল যেটা আমরা পড়েছিলাম, যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্টটা, আর একটা হলো এইট্রিয়াম যে মিডল পার্টটা, এই পার্টটাকে বলে এইট্রিয়াম। এটা ডিপ্রেসড এরিয়া থাকে, ডিপ্রেসড এরিয়া কভারড উইথ মিউকাসা, এটাকে এইট্রিয়াম বলা হয়। এইট্রিয়াম মধ্যে মিডল মিয়েটাস, আর পস্টেরিয়র মোস্ট পার্টে কিছু কঙ্কা আর মিয়েটাস থাকবে। এখন কঙ্কা কি? Conchas are curved bony projections from the lateral wall of the nasal cavity which is directed downwards and medially. আমরা যদি
এই পিকচারটা দেখি এই যে এটা হলো মিডলাইন সেপ্টামের ল্যাটারাল ওয়াল থেকে, এগুলো ল্যাটারাল ওয়াল এখান থেকে অরিজিনেট করে এটা ডাউনওয়ার্ড এন্ড মিডিয়ালি এটা কার্ভড হবে, ডাউনওয়ার্ড এন্ড মিডিয়ালি এখানে 3টা কঙ্কা থাকবে। এই যে এই পিকচারটা দেখা যাচ্ছে যে এটা ল্যাটারাল ওয়াল, এখান থেকে 3টা কার্ভ বনি প্রজেকশন বের হবে, এগুলাকে কঙ্কা বলে। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে কঙ্কা কেন দরকার, মানে নেজো ক্যাভিটি পুরোটাই খালি থাকলেই তো হতো না, মানে এয়ারটা ঢুকতো তারপর বের হয়ে যেত নেজোফ্যারিংসে, তো কঙ্কাটা কেন দরকার? অ্যাজ আমি বলেছিলাম যে হলো আমাদের নেজাল ক্যাভিটির ফাংশন কি, রেসপিরেটরি ফাংশন, এটা এয়ারকে মডুলেট করবে, মানে এয়ারের যে ফরেন পার্টিকেলস গুলো এগুলোকে রিমুভ করবে, বা এয়ার যে টেম্পারেচার হিউমিডিটি এটা মেনটেন করবে। সেই এই মডুলেটিং ফাংশন গুলা জন্য মানে এয়ারটাকে তো মিউকাস মেমব্রেনের সাথে হলো কন্ট্যাক্টে থাকতে হবে, তাই না? তো আমাদের যদি কঙ্কা না থাকতো তাহলে সার্ফেস এরিয়াটা অনেক কমে যেত। এই কঙ্কার জন্য সার্ফেস এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন এয়ার এন্ড মিউকাস মেমব্রেনটা অনেক 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 বেড়ে যায়, অ্যাম্পলিফাইড হয়। সো অনেক এরিয়া বেড়ে যাওয়ার কারণে এয়ার মডুলেটিং ফাংশনের এফিসিয়েন্সিটাও বেড়ে যায়। সো আরেকটা অ্যাডভান্টেজ হলো যে এই কঙ্কা থাকার কারণে এয়ারগুলা মানে স্পিড কমে যায়, ভেলোসিটি মানে এয়ার যে ভেলোসিটিতে পাস করে এটা কমে যায়, সো বেশি টাইম ধরে এখানে হলো কন্ট্যাক্টে থাকবে এই মিউকাসের সাথে। সো টেম্পারেচার, তারপরে হিউমিডিটি, তারপরে প্যাথোজেন গুলা বের করে দেওয়ার যে ফাংশন গুলো, এগুলো আরো এফিসিয়েন্টলি করতে পারবে কঙ্কাগুলা। এখন কঙ্কার আরেকটা নাম ম্যাম বলেছিলেন আমাদের ক্লাসে, যে টার্বিনেট। টার্বিনেটটা কি, যে কঙ্কার উপরে যদি মিউকাস থাকে ওটাকে আমরা টার্বিনেট বলে থাকি। এখন এই কঙ্কা থাকার কারণে আমাদের নেজাল ক্যাভিটিটা ইন টোটাল চারটা প্যাসেজ ভাগ হয়ে যায়। একটা হলো সুপিরিয়র মিয়েটাস, যেটা সুপিরিয়র কঙ্কার নিচে থাকে, একটা মিডল মিয়েটাস যেটা মিডল কঙ্কার নিচে থাকে, আর একটা ইনফেরিয়র মিয়েটাস যেটা ইনফেরিয়র কঙ্কার নিচে থাকে, আর একটা থাকে সুপ্রিম মিয়েটাস যেটা সুপিরিয়র কঙ্কার উপরে থাকে, এটা আরেকটা নাম হলো স্পেনো এথময়েডাল রিসেস। এখন এই মিয়েটাস গুলা কি, প্যাসেজেস বিনিথ ইচ কঙ্কা, মানে এখান থেকে এয়ার গুলা স্ট্রিমলাইন প্যাটার্নে পাস করে, মানে টার্বুলেন্ট হয়ে যায় না। যদি এখানে ওপেন থাকতো তাহলে কি এখানে টার্বুলেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতো, তো এগুলোর মধ্যে স্ট্রিমলাইন ফ্যাশনে এয়ারটা পাস করবে। তো ল্যাটারাল ওয়ালে মেইন ফিচার্স গুলো হলো কঙ্কা, মানে কার্ভ বনি প্রজেকশন, যেগুলো ল্যাটারাল ওয়াল থেকে প্রজেক্টেড ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি। এর 3টা কঙ্কা থাকবে, সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র কঙ্কা। আর ইনফিরিয়র কঙ্কাটা ইন্ডিপেন্ডেন্ট বোন একটা, যেখানে সুপিরিয়র মিডল কঙ্কা হলো এথময়েড বোন থেকে প্রজেক্ট করে, ইনফিরিয়র কঙ্কাটা একটা পুরো আলাদা একটা বোন। আমরা ইনফিরিয়র নেজাল কঙ্কা পড়েছিলাম না ফেশিয়াল বোনের মধ্যে, এটা আলাদা একটা বোন, আর এটা লার্জেস্ট কঙ্কা, লার্জেস্ট অফ অল দিস 3 কঙ্কাস। আর মিয়েটাস এখানে 4টা থাকবে, সুপিরিয়র মিয়েটাস, মিডল, ইনফিরিয়র, সুপ্রিম মিয়েটাস। এটা একটা ক্যাডাভেরিক, এটা ভিসেরার একটা ছবি। এই যে এখানে এটা নিজল ক্যাভিটি, এটা সুপিরিয়র, এটা মিডল কঙ্কা, আর এটা ইনফিরিয়র কঙ্কা। এটা কি, এটা টিউবাল ওপেন। ইনফিরিয়র কঙ্কার 1.25 সেন্টিমিটার পিছে থাকে, যেটা আমরা পড়েছিলাম। নিউ স্টেশন টিউব এখানে ওপেন হয়। আর হ্যাঁ, এটাই। এখন আমাদের এই যে নেজাল ক্যাভিটি প্রপার, এখানে অনেকগুলো ওপেনিং থাকে। এই ওপেনিং গুলো খুবই ইম্পর্টেন্ট, মানে মিয়েটাস গুলো যে আমরা পড়লাম যে সুপিরিয়র মিয়েটাস, ইনফিরিয়র মিয়েটাস, মিডল মিয়েটাস আর স্পেনোএথময়েডাল রিসেস, এই মিয়েটাস গুলার মধ্যে কিছু কিছু ওপেনিং থাকে। কি কি ওপেন করে এখানে? মেইনলি সাইনাস গুলো ওপেন করে, আমাদের নেজাল ক্যাভিটির পাশে যে প্যারানেজাল সাইনাস গুলো আছে না, ওগুলো ওপেন করে। আর একটা হলো নেজো ল্যাক্রিমাল ডাক্ট, আমরা যে টিয়ার ডাক্ট পড়েছিলাম, নেজো ল্যাক্রিমাল ডাক্ট, এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ওখানে নেজো ল্যাক্রিমাল ডাক্টটা ওপেন করে। সো ফার্স্টলি আমাদের স্পেনোএথময়েডাল রিসেস বা দ্য সুপিরিয়র মোস্ট রিসেস, ওখানে কি ওপেন করবে? স্পেনয়েডাল সাইনাস।
সো আমরা পড়েছিলাম যে স্ফেনয়েড বোনটা এখানে থাকে না, এই স্ফেনয়েড বোনের মধ্যে যেই সাইনাসটা ওইটা স্ফেনয়েডাল সাইনাস। এটা ডিরেক্টলি এই যে এথময়েডাল রিসেসের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে, এই রিসেসের মাধ্যমে ওপেন করবে এই মিয়েটাসে, এই সুপ্রিম মিয়েটাসে বা স্ফেনোএথময়েডাল রিসেসে। সো ফার্স্ট যেই ওপেনিংটা ওইটা হলো স্ফেনয়েড সাইনাসের ওপেনিং। ওইটা থাকবে সুপিরিয়র কঙ্কার উপরে। সুপিরিয়র কঙ্কার ঠিক নিচে থাকবে পস্টেরিয়র এথময়েডাল সাইনাসের ওপেনিং, এখানে 2 দিয়ে যেটা দেখানো, এটা সুপিরিয়র কঙ্কা, আর ঠিক নিচে থাকবে পস্টেরিয়র এথময়েডাল সাইনাসের ওপেনিং। তারপরে মিডল কঙ্কার নিচে অনেকগুলো ওপেনিং থাকবে। বলতে গেলে মিডল কঙ্কার নিচে হলো এই এরিয়াটা, এখানে একটা এলিভেশন থাকে, এটাকে বুলা অফ দ্য এথময়েড বোন বলা হয়। মানে বুলা মানে এটা এলিভেটেড একটা পোর্শন থাকবে, এই বুলার মধ্যে হলো মিডল এথময়েডাল সাইনাস ওপেন করবে। তারপরে ঠিক নিচে একটা ডিপ্রেস, মানে এখানে এলিভেটেড থাকবে ঠিক নিচে, তাহলে একটা ডিপ্রেসড এরিয়া থাকবে না, ওইটাকে বলা হয় কি বলা হয়, সেমিলুনার হায়াটাস বলা হয়। এই সেমিলুনার হায়াটাসে 3টা ওপেনিং থাকবে, একটা সামনে, একটা মিডলে, আর একটা পিছে। তো সামনে কোনটা ওপেন করবে, এটা জেনারেল নলেজ থেকে বলা যায়। এখানে সামনের দিকে আমরা ফ্রন্টাল সাইনাসটা দেখতে পাচ্ছি না, ফ্রন্টাল সাইনাস, এখানে একটা ডাক্ট আছে ফ্রন্টোনেজাল ডাক্ট। সামনের ওপেনিংটা যেহেতু ফ্রন্টাল সাইনাসের একেবারে কাছাকাছি, সো ফ্রন্টোনেজাল ডাক্টের মাধ্যমে এই অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য হাইটাস সেমিলুনারিসে ফ্রন্টাল সাইনাসটা ওপেন করবে। দ্য মিডল পার্ট অফ দি হাইটাস সেমিলুনারিসে কি ওপেন করবে, এথময়েডাল, অ্যান্টেরিয়র এথময়েডাল সাইনাস। আমরা যদি এখানে দেখি যে এখানে লক্ষ্য করি যে এথময়েডাল সাইনাসগুলো একটা লাইন বরাবর সব ওপেন করে, তাই না? এখানে 2 নাম্বার আমরা দেখেছিলাম যে পস্টেরিয়র এথময়েডাল সাইনাস, তারপরে 3 এ দেখেছিলাম এথময়েডাল বুলাতে মিডল এথময়েডাল সাইনাস, আর এখানে মিডল অফ দি হাইটাস সেমিলুনারিসে অ্যান্টেরিয়র এথময়েডাল সাইনাস ওপেন করবে। সো একটা লাইন বরাবর এখানে ওপেন করে। আর পস্টেরিয়র পার্ট অফ দ্য হাইটাস সেমিলুনারিসে তাহলে কি ওপেন করবে, পস্টেরিয়র পার্টে কি ওপেন করবে, এখানে স্ফেনয়েড, এখানে এথময়েড, এখানে ফ্রন্টাল, এখানে তাহলে ম্যাক্সিলারি, এখানে ম্যাক্সিলারি ওপেন করবে, ম্যাক্সিলারি এয়ার সাইনাস। তো এটা মোটামুটি এটা মুখস্থ রাখা লাগে না, কারণ সুপিরিয়র কঙ্কার উপরে সবচেয়ে ক্লোজেস্ট মোস্ট ইয়ে কি, সাইনাসটা কি, স্ফেনয়েড সাইনাস। সো ওখানে স্ফেনয়েড সাইনাস ওপেন করবে। তারপরে ইয়ের নিচে সুপিরিয়র কঙ্কার ঠিক নিচে পস্টেরিয়র এথময়েড সাইনাস, এথময়েডের এই সাইনাসগুলো একটা লাইন বরাবর ওপেন করে। আমি যদি এখানে আলাদা করে দেখাই, এখানে সুপিরিয়র মোস্ট সাইনাসটাই কোনটা ওপেন করে, স্ফেনয়েড। তারপরে এখানে করে পস্টেরিয়র এথময়েড, এখানে করবে মিডল এথময়েড, এখানে এটা বুলা, আর এখানে থাকবে হাইটাস সেমিলুনারিস, এটা ডিপ্রেসড এরিয়া। মিডল অফ দ্য হাইটাস সেমিলুনারিসে করবে অ্যান্টেরিয়র এথময়েড। সো একটা লাইন বরাবর এথময়েড গুলো এখানে ড্রেন করে। তারপরে এখানে হাইটাস সেমিলুনারিসের ফ্রন্টে কি ওপেন করবে, ফ্রন্টাল সাইনাস, কারণ অ্যান্টেরিয়র মোস্ট সাইনাসটা কি, ফ্রন্টাল সাইনাস না, ফ্রন্টাল সাইনাস এখানে ওপেন করবে। আর পস্টেরিয়র এখানে ম্যাক্সিলারি সাইনাস। সো 4টা সাইনাস এইভাবে ওপেন করবে। আর একটা কি বাকি থাকে, আরেকটা বাকি থাকে নেজো ল্যাক্রিমাল ডাক্ট। আমরা যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ওখানে পড়েছিলাম, ইনফেরিয়র কঙ্কার নিচে অ্যান্টেরিয়র পার্টে, মানে ইনফেরিয়র মিয়েটাসের অ্যান্টেরিয়র পার্টে নেজো ল্যাক্রিমাল ডাক্টটা ওপেন করবে। মানে আমাদের ল্যাক্রিমাল সিক্রেশনস, আমাদের টিয়ার কোথায় ড্রেন করে, আলটিমেটলি আমাদের নোজে গিয়ে ড্রেন হয় না। সো এখানে নেজাল ল্যাক্রিমাল ডাক্টটা ওপেন করবে। তো এই ওপেনিংস গুলা বা হ্যাঁ এই প্যাসেজেস গুলো আমাদের মুখস্থ করতে হবে, ইম্পর্টেন্ট অনেক। ওকে, এখন লাইনিং এপিথেলিয়াম। আমাদের
লাইনিং এপিথেলিয়াম মোটামুটি তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো ভেস্টিবিউলার রিজিয়ন, যেটা এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের গেটওয়েতে থাকে। ভেস্টিবুলার রিজিয়ন, এটা স্কিন দিয়ে কভার, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে হেয়ার ফলিকলস থাকবে, সেবাসিয়াস এন্ড সোয়েট গ্ল্যান্ডস থাকবে। ওকে, তারপর রেসপিরেটরি জোন। আচ্ছা, রেসপিরেটরি জোন আগে বলে রাখি, olfactory জোন, যেটা আপার মোস্ট 1/3, যেখানে olfactory বাল্ব আছে, এখানে olfactory নার্ভ গুলা ডিসেন্ড করে। সো এই জোনটা olfactory জোন। কেন? কারণ এখানে olfactory মিউকোসা আছে। এই olfactory এপিথেলিয়ামটা কিভাবে ফর্ম থাকে? সিলিয়েটেড বাইপোলার olfactory সেলস। সো আমি যদি এখানে একটা রাফ একটা ডায়াগ্রাম তৈরি করি, এটা ধরে নাও এপিথেলিয়াম, আর মাঝখান দিয়ে হলো নার্ভ সেলস গুলো থাকে, সেল বডি। বাইপোলার মানে কি? দুইটা পোল থাকবে, একটা সেন্ট্রাল প্রসেস আর একটা পেরিফেরাল প্রসেস। সো পেরিফেরাল প্রসেসটা এই যে এখানে থাকবে, এখানে পেরিফেরাল প্রসেস গুলো থাকবে, মানে রিসেপ্টরস মেইনলি রিসিভ করবে সেন্স অফ স্মেল। আর সেন্ট্রাল প্রসেসটা যাবে, মানে এখানে আরো অনেকগুলো আছে সেন্ট্রাল প্রসেসগুলো, olfactory নার্ভস ফর্ম করে আলটিমেটলি olfactory বাল্বে এন্টার করবে। সো বাইপোলার বলা হয় কারণ এটা সিলিয়েটেড বাইপোলার, এখানে পেরিফেরাল প্রসেসগুলো সিলিয়ার মধ্যে থাকে, বাইপোলার মানে দুইটা পোল থাকে olfactory cells। আর এটা ইউনিক একটা ফিচার হলো যে এই নিউরনগুলো কেপেবল অফ রিজেনারেটিং। আমরা জানি যে নিউরন একবার ডিস্ট্রয় হয়ে গেলে আর ফর্ম হয়, মানে ওদের মাইটোটিক ক্যাপাবিলিটি নাই, কিন্তু হ্যালো ফারাবি, হ্যাঁ কন্টিনিউ করি। ওকে, হ্যাঁ, যা বলছিলাম যে olfactory জোনে সিলিয়েটেড বাইপোলার olfactory সেলস থাকবে। আর এটার ইউনিক ফিচারটা হলো যেটা কেপেবল অফ রিজেনারেটিং, মানে নিউরন তো নর্মালি মাইটোটিক ক্যাপাবিলিটি থাকে না, কিন্তু এই olfactory নার্ভস গুলো, নিউরনস গুলো, এগুলা কোনো নক্সিয়াস সাবস্টেন্সেস এখান থেকে পাস করলে এগুলো ড্যামেজ হয়ে যায়, এখানে ড্যামেজ হয়ে যায়, তারপর আবার কিছুদিন পরে এগুলো আবার রিজেনারেট করার ক্যাপাবিলিটি থাকে। এটা একটা ইউনিক ফিচার olfactory নিউরনস এর। আর এই olfactory মিউকাসটা ইয়েলোইশ ইন কালার। মোটামুটি এগুলা এটুক জানলেই হবে যে olfactory এপিথেলিয়ামে কি টাইপের সেল থাকে, এবার রিজন ইউলেশন করে। আর ম্যাক্সিমাম পার্টটা হলো রেসপিরেটরি জোন, যেটা রেসপিরেটরি এপিথেলিয়াম দ্বারা কভার। এই রেসপিরেটরি এপিথেলিয়ামটা কি? স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড কেন? কারণ এখানে ট্র্যাপ করবে, মানে ফরেন পার্টিকেলস ট্র্যাপ করবে, সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে এটা নেজোফ্যারিংসে পাঠিয়ে দিবে, তারপর ওখান থেকে বের করে দিবে। হ্যাঁ, আর আর কি আছে? গবলেট সেলস আছে। গবলেট সেলস কি করে? মিউকাস সিক্রিট করে, মানে কোনো প্যাথোজেন বা ফরেন পার্টিকেল থাকলে ওটাকে মিউকাস কোটের মাধ্যমে ইনভেলপ করে দেয়, আর তারপরে ওটাকে সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে ব্যাকওয়ার্ড মুভমেন্ট হয়, যেটা নেজোফ্যারিংস বরাবর পাঠিয়ে দেয়। আর তারপর আলটিমেটলি ওটা স্পিউটাম ফ্লেম এগুলোর মাধ্যমে এক্সটেরিয়রলি বাইরে বের করে দেওয়া হয়। আর রেসপিরেটরি জোনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হলো ভেরি ভ্যাসকিউলার। এখানে অনেক সাবমিউকাসের রিজনে অনেক আর্টেরিয়ালস আছে, ভেনাস প্লেক্সাসেস আছে,
এই নর্মালি যেগুলা ভেনাস আর আর্টেরিয়াল স্পেসেস গুলা কলাপস থাকে নর্মাল কন্ডিশনে, বাট যখন আমাদের অ্যালার্জি বা ইনফ্লামেশন হয় তখন এগুলা এক্সপ্যান্ড করে। এক্সপ্যান্ড করলে কি হয়, এখানে ব্লাড ফ্লোটা বেড়ে যায়, তখন কি রানি নোজ, আমরা যে রাইনোরিয়া বলি, রানি নোজ হয়। আর ভাইকারিয়াস মেনস্ট্রুয়েশন যেটা মানে এই আর্টারি তারপরে ভেইনস এগুলা কলাপস থাকে, এগুলার মানে এক্সপ্যান্ড হওয়ার জন্য এক্সপ্যান্ড হওয়ার কিছু ফ্যাক্টরস আছে, মানে ফিমেল সেক্স হরমোনস গুলো। সো হলো ফিমেলদের ক্ষেত্রে এই ইয়েটা হয়, মানে তখন এই আর্টারি গুলো এক্সপ্যান্ড, মানে ফিমেল মেনস্ট্রুয়াল সাইকেলে যখন হরমোনস গুলো বেড়ে যায় তখন আর্টারি গুলো এক্সপ্যান্ড হয়ে যায়, তখন ইজিলি মানে নোজ ব্লিড হতে পারে, এগুলো ভাইকারিয়াস মেনস্ট্রুয়েশন বলা হয়। ওকে, আচ্ছা নাও আমরা রাফসান, হলো, হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। রানি নোজটা ওই কারণে হয় যে যদি কোনো প্যাথোজেন অ্যাটাক করে তখন পোস্ট ক্যাপিলারি ভেনিউলস গুলো দিয়ে হচ্ছে গিয়ে ওই ডাব্লিউবিসি মাইগ্রেশনের টাইমে ভেসোডাইলেশন ফর্ম করে, যে হ্যাঁ সেলুলার ভেসোটা, মানে ওই ভেসোডাইলেশন থেকে আমরা যে প্লাজমাটা বের হয় সেটাই রানি নোজের রিজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভেসোডাইলেশন বা ইনফ্লামেশন হলে কি হয়, পারমিয়াবিলিটি বেড়ে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই হ্যাঁ, বলছিলাম। পারমিয়াবিলিটি বেড়ে গেলে ইজিলি মানে প্লাজমা বের হয়ে যাবে, সো রাইনোরিয়া হবে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা আর্টারি আর ভেইনস আর নার্ভস এ যাব। তো এটা যাওয়ার আগে আমাদের কিছু গেটওয়েজ জানা লাগবে, যে কোথা থেকে আসে। এখানে তো নেসো ক্যাভিটি একটা এনক্লোজ স্পেস না, তো এখান থেকে মানে বাইরে থেকে তো আসা লাগবে না আর্টারিজ এন্ড নার্ভস গুলো। কিছু গেটওয়েজ থাকে, আমরা দুইটা বড় গেটওয়ে তো অলরেডি পড়েছিলাম, নিয়ার্স বা নস্ট্রিলস সামনে থাকে আর পিছনে থাকে কোয়েনা, অস্ট্রিয়াল অ্যাপারচার। এখন কিছু 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 গেটওয়েজ আমরা অলরেডি পড়ে ফেলছি, যেমন ক্রিব্রিফর্ম প্লেট, স্মার্ট বোনের এখানে যে ক্রিব্রিফর্ম প্লেট থাকে, এখানে কি olfactory নার্ভস গুলো ঢুকে। তো আরো কিছু কিছু নার্ভস ঢুকে, অ্যান্টিরিয়র এথময়েডাল নার্ভস, অ্যান্টিরিয়র এথময়েডাল ভেইনস। এখন অ্যান্টিরিয়র এথময়েডাল ভেসেলস গুলা কিসের ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারি ব্রাঞ্চ না? হ্যাঁ, তো আমরা কি পড়েছিলাম যে উপরে তো অরবিট থাকে, অরবিট থাকে না? সো অরবিট ওখানে আই থাকে, আইটা কি? অপথ্যালমস, মানে অপথ্যালমিক আর্টারির সাথে রিলেশন আছে। সো উপরে অপথ্যালমিক আর্টারি থাকে, সো অপথ্যালমিক আর্টারি থেকেই একটা ব্রাঞ্চ আসে, অ্যান্টিরিয়র এথময়েডাল ব্রাঞ্চ। সেইভাবে মনে রাখা যাবে, অ্যান্টিরিয়র এথময়েডাল ব্রাঞ্চটা ক্রিব্রিফর্ম প্লেট দিয়ে আসে। আরেকটা হলো স্ফেনোপ্যালেটিন ফোরামেন, এখানে স্ফেনয়েড বোন, এখানে প্যালেট, এই দুইটার মাঝখানে স্ফেনোপ্যালেটিন ফোরামেন। মোটামুটি এইভাবে মনে হয় যে স্ফেনয়েড বোনের কাছে যে ফোরামেনটা থেকে স্ফেনোপ্যালেটিন ফোরামেন, এখান থেকেও একটা আর্টারি আসে, স্ফেনোপ্যালেটিন আর্টারি। তারপরে এখানে একটা ইনসিসিভ ক্যানেল, যেটা আমরা একটু আগে পড়েছিলাম, ফ্লোর অফ দি নেজাল ক্যাভিটি, এখান থেকে একটা আর্টারি ঢুকে, একটা গ্রেটার প্যালেটিন আর্টারি। আর এখানে লিবিয়াম থাকে, মানে লিপস থাকে, লিপস থেকেও কিছু আর্টারি আসে। এগুলোই হলো মেইনলি গেটওয়েজ টু দ্য নেজাল ক্যাভিটি, এগুলো এরিয়া থেকেই আর্টারিজ গুলো আসে। তো আমরা যদি এখন আর্টারিতে যাই, যে আমাদের বইতে দুই ভাগে ভাগ করা, একটা হলো মিডিয়াল ওয়ালের আর্টারি সাপ্লাই, আর একটা হলো ল্যাটারাল ওয়ালের। সো দুইটা আলাদা করে পড়া উচিত, কিন্তু আমি যা দেখলাম যে দুইটাই মোটামুটি সেম, মানে দুই জায়গায় সেম আর্টারিজ গুলো পেলাম। সো আমরা এই গেটওয়েজ এর সাথে যদি মিলায় দেখি যে উপর থেকে কি আসবে, anterior ethmoidal artery from the ophthalmic artery। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই যে কোন কোন ব্রাঞ্চ থেকে আসবে আর্টারি সাপ্লাই। আসবে অপথ্যালমিক ডিভিশন থেকে আসবে, অপথ্যালমিক ডিভিশন থেকে আসবে। তারপরে কি আসবে? ম্যাক্সিলারি ডিভিশন থেকে আসবে, ম্যাক্সিলারি আর্টারি থেকে আসবে। আরেকটা হলো ফেশিয়াল আর্টারি থেকে আসবে ব্রাঞ্চেস গুলো। এর মধ্যে অপথ্যালমিক আর্টারিটা কিসের ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আর বাকি দুইটা ম্যাক্সিলারি আর ফেশিয়াল আর্টারি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। সো এখানেও দেখা যাচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির মধ্যে একটা অ্যানাস্টোমোসিস হচ্ছে, পোটেনশিয়াল অ্যানাস্টোমোসিস। অনেক ক্ষেত্রে আমরা মানে অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি অলরেডি।
হেড এন্ড নেকে। তো যাই হোক, অপথ্যালমিক ব্রাঞ্চ থেকে কি কি আসবে? অ্যান্টিরিয়র এন্ড পস্টেরিয়র এথময়েডাল আর্টারি। কোথা থেকে আসবে? এই ক্রিবিফর্ম ট্রেটটাকে পেনিট্রেট করে আসবে, উপর থেকে আসবে। সো কোন পার্টটাকে সাপ্লাই দিবে? সিম্পলি এখানে দেখা যাচ্ছে যে অ্যান্টেরিয়র আর পস্টেরিয়র এথময়েডাল আর্টারি অ্যান্টেরিয়র সুপিরিয়র পার্টটাকে সাপ্লাই দিচ্ছে। তারপর স্পেনোপ্যালাটাইন ফোরামেন থেকে স্পেনোপ্যালাটিন আর্টারি আসবে, এটা ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। এই স্পেনোপ্যালাটিন আর্টারিটা কোন পার্টটাকে সাপ্লাই দিবে? পস্টেরিয়র পার্টটাকে বলতে গেলে পস্টেরিয়র সুপিরিয়র পার্ট লেখা বইতে, পস্টেরিয়র পার্ট এখানে বলা যায়। আর অ্যান্টেরিয়র ইনফিরিয়র পার্টটা থেকে কি সাপ্লাই দিবে? এখানে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য গ্রেটার প্যালাটিন আর্টারি, যেখানে হলো ইনসিসিভ ফসা থাকবে, ইনসিসিভ ইনসিসিভ ক্যানো থাকবে, গ্রেটার প্যালাটিন আর্টারি এখানে এন্টার করবে। আর আরেকটা এখানে থাকবে লেবিয়াল ব্রাঞ্চ থাকবে, একটা সেপ্টাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র লেবিয়াল আর্টারি। সুপিরিয়র লেবিয়াল আর্টারি এখানে সাপ্লাই করবে। সো এখানে মোটামুটি দেখলাম যে টোটাল নেজাল সেপ্টামে 5টা আর্টারি আছে, এটা অ্যান্টেরিয়র এন্ড পস্টেরিয়র এথময়েডাল আর্টারি, স্পেনোপ্যালাটিন আর্টারি, তারপর গ্রেটার প্যালাটিন আর্টারি, আর হলো সুপিরিয়র লেবিয়াল আর্টারি। তো এই আর্টারি গুলা অ্যান্টেরিয়র ইনফেরিয়র পোর্শন অফ দ্য নোজে একটা প্লেক্সাস ফর্ম করবে, খুব ইম্পর্টেন্ট একটা প্লেক্সাস, যেটার নাম কিসোব্যাক্স প্লেক্সাস। কিসোব্যাক্স প্লেক্সাস এরিয়াটাকে বলে লিটলস এরিয়া। So little aortic plexus of arteries at the anterior inferior portion of the nasal septum. কোন আর্টারি ফর্ম করে? এখানে নিমোনিক মনে রাখা যায়, লেগস, এল দিয়ে হলো লেবিয়াল আর্টারি, ই হলো এথময়েডাল, জি হলো গ্রেটার প্যালাটিন, আর এস হলো স্পেনোপ্যালাটিন। সো এই 4টা আর্টারি এসে মানে পস্টেরিয়র এথময়েডাল বাদে বাকি আর্টারিগুলো, এই 4টা আর্টারি অ্যান্টেরিয়র ইনফিরিয়র পোর্শনে একটা প্লেক্সাস ফর্ম করবে, যেটার নাম কিসোব্যাক্স প্লেক্সাস। দেখা গিয়েছে যে 90% of all nosebleeds, the majority of nosebleeds occur when trauma affects this area. মানে এখানে যদি কোনো ট্রমা হয়, মানে কোনো একটা ব্লো দেওয়া হয়, মানে বাইরে থেকে ঘুষি মারা হয়, বা এখানে যদি ফিঙ্গার নেল ট্রমা হয়, তখন এখানে ড্যামেজ হয়ে যাবে প্লেক্সাস গুলা। আর প্লেক্সাস গুলা মোটামুটি সাবকিউটেনিয়াস এরিয়াতেই থাকে, মানে এখানে মিউকোসাটা অনেক থিন, তো ইজিলি এখানে ড্যামেজ হয়ে যেতে পারে। তখন হলো অ্যান্টেরিয়র পোর্শন দিয়ে এখান থেকে নোজ ব্লিড হবে। 90% of all nosebleeds occur in this area. আরেকটাও এরিয়া আছে, মানে এখানে পস্টেরিয়র দিকে উডরাফস এরিয়া বলা হয়, ওখানে হলো ভেনাস প্লেক্সাস একটা ফর্ম করে। তো উডরাফস এরিয়াটা তেমন একটা দরকার নেই, মানে বাকি 10% অফ নোজব্লিডস ওই এরিয়াতে হয়। মানে হাইপার টেনশনের কারণে, মানে এল্ডারলি পিপলদের যখন হাইপার টেনশন হয়, ওই এরিয়াটা ইজিলি মানে রাপচার হতে পারে, তখন পস্টেরিয়র নোজ ব্লিড হবে, তখন নেজোফ্যারিংসের এই দিকতে নোজ ব্লিড হবে, পস্টেরিয়র এপিস্ট্যাক্সিস বলা হয়, আর এটা অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিস। তো আমরা এপিস্ট্যাক্সিস বলতে এটাই বুঝে থাকি যে অ্যান্টেরিয়র দিকে যেই কিসোব্যাক্স প্লেক্সাসের যে এপিস্ট্যাক্সিস হয়ে থাকে, এটাই কিসোব্যাক্স প্লেক্সাসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ও হ্যাঁ, আর হলো এটা আমি হলো সেপ্টাল রিজনের আর্টেরিয়াল সাপ্লাই দেখেছি, আর ল্যাটারাল ওয়ালের আর্টেরিয়াল সাপ্লাই মোটামুটি সেম, ওখানে 4টা কোয়াড্রেন্টে ভাগ করা থাকে, এই সেম আর্টারিগুলোই সাপ্লাই দেয় বিশ্বে আমি যেটা দেখলাম। সো ল্যাটারাল ওয়াল আলাদা করে দিচ্ছি না, কিন্তু যদি এক্সামে ছবি আঁকতে বলে, মানে আলাদা করে বলে দেয় যে ল্যাটারাল ওয়াল বা সেপ্টাল ওয়াল, তখন মানে কেয়ারফুল থাকতে হবে, বনি ওয়ালগুলো ভালো করে দেখাতে হবে, আর এগুলো ভালো করে দেখাতে হবে, তখন ল্যাটারাল ওয়ালে কিছু ব্যাকস্পেক্সেস থাকবে না। এখন ভেনাস ড্রেনেজ, নেজাল ক্যাভিটির ভেইন গুলা মোটামুটি আর্টারি করেসপন্ড করে যায়। এখন আমরা জেনেছিলাম যে আর্টারি গুলো 3টা এরিয়া থেকে আসে, একটা হলো ফেশিয়াল ব্রাঞ্চেস গুলো থেকে আসে, একটা অপথ্যালমিক ব্রাঞ্চেস গুলো থেকে আসে, আরেকটা আসে হলো প্যালাটিন ম্যাক্সিলারি ব্রাঞ্চেস থেকে, তাই না? সো ভেইন গুলাও সেইভাবে ড্রেইনড হবে, কিছু কিছু ভেইন ড্রেইনড হবে ইদার ফেশিয়াল ভেইনে, আবার কিছু কিছু যাবে pterygoid venous plexus in the infratemporal fossa, আবার কিছু কিছু এই অপথ্যালমিক আর্টারিকে ফলো করে হয়তো অপথ্যালমিক ভেইনে যাবে। তো এখন একটা সুপিরিয়র অপথ্যালমিক ভেইনের একটা
ইম্পর্টেন্স আছে, আমরা যে পড়েছিলাম ফেসে এই ডেঞ্জারাস এরিয়া বলা হয় যে এই এরিয়াটাকে, তাই না? যে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস কি, দ্য লোয়ার পার্ট অফ, সরি এত দিলাম কেন, লোয়ার পার্ট অফ দ্য নোজ, আচ্ছা সরি হ্যাঁ, লোয়ার পার্ট অফ দ্য নোজ, আপার পার্ট অফ দ্য লিপ, আপার লিপস আর অ্যাডজয়নিং চিকস, এই এরিয়াটাকে ডেঞ্জারাস এরিয়া বলা হয়। কেন? কারণ এখানে পোটেনশিয়াল এমিসারি রুট আছে টুয়ার্ডস ক্যাভার্নাস সাইনাসেস, মানে এখান থেকে যে ইজিলি সুপিরিয়র অপথ্যালমিক ভেইন গুলা ক্যাভার্নাস সাইনাসে মানে ক্রেনিয়াল ক্যাভিটিতে কোনো ইনফেকশন বা থ্রম্বাস হলে নিয়ে যেতে পারে, তখন ব্রেইনের ড্যামেজ হবে। আরেকটাও দেখা গিয়েছে যে 1% of people, a small vein may be present that passes directly through the foramen cecum. আমরা যে গেটওয়েজ গুলো পড়েছিলাম, এখানে একটা ফোরামেন থাকে, একটা এথময়েড বোনের, এখানে ক্রিস্টাগলি আর এথময়েড বোনের এখানে থাকে foramen cecum, এখানে একটা ভেইন পাস করতে পারে। 1% of the people directly superior sagittal sinus-এর সাথে communicate করে। So in 1% of people, a small vein may be present that passes directly through the foramen cecum in a superior sagittal sinus. এটাও একটা potential emissary route, যেটা ইনফেকশন বা কোনো থ্রম্বাসকে এই ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে নিয়ে যেতে পারে। সো এটা এই দুইটা মনে রাখতে হবে ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে। আচ্ছা আমি লিম্ফ্যাটিক্স বলতেছি না, লিম্ফ্যাটিক্স সিম্পল, সামনের পার্টটাকে নিয়ে যায় সাবম্যান্ডিবুলার রিজন, এখানে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস ম্যান্ডিবুলার নিচে, আর পিছনের গুলো রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোডসে নিয়ে যায়। এটা মোটামুটি বিশ্রামে যেটা লেখা ছিল এটাই। এখন নার্ভস। সো নেজাল ক্যাভিটিতে আমরা জানি নেজাল গ্ল্যান্ডস আছে, আর নেজাল গ্ল্যান্ডস গুলো তো অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। তাছাড়া আমাদের নেজাল ক্যাভিটিতে আমাদের কিছু জেনারেল সেন্সেশনসও লাগবে। তো মোটামুটি নার্ভাস মানে ইনারভেশনকে আমরা নেজাল ক্যাভিটি ইনারভেশনকে আমরা তিনটা ভাগে ভাগ করে রাখি। একটা হলো স্পেশাল সেন্সরি, যেটা অলফ্যাক্টরি নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ 1 সাপ্লাই দেয়। একটা জেনারেল সেন্সরি, যেটা ব্রাঞ্চেস অফ দ্য ophthalmic and maxillary divisions of the trigeminal nerve supply দেয়। জেনারেল সেন্সরি বলতে ব্রেন টেম্পারেচার, টাচ, এই সেন্সেশন গুলো। আর অটোনমিক সাপ্লাই পায় হলো ভিডিয়ান্স নার্ভ থ্রু দ্য টেরিগোপ্যালেটিন গ্যাংগ্লিয়ন। এখন আমি বলেছিলাম যে হেড রিজনের সব গ্ল্যান্ড গুলাই কোন ক্রেনিয়াল নার্ভ থেকে প্যারাসিম্প্যাথিক সাপ্লাই পাবে? ক্রেনিয়াল নার্ভ নাম্বার 7 মানে ফেশিয়াল নার্ভ থেকে, এক্সেপ্ট প্যারোটিড গ্ল্যান্ড যেটা 9 থেকে পায়। সো এটাও কোনো এক্সেপশন, এখানে হলো টেরিগোপ্যালেটিন গ্যাংলিয়নের মাধ্যমে মানে ফেশিয়াল নার্ভের মাধ্যমে অটোনমিক সাপ্লাইটা পাবে নেজাল গ্ল্যান্ডগুলো, যে এখানে নেজাল গ্ল্যান্ডগুলো আছে ওগুলো সাপ্লাই পাবে। আর এখানে টেরিগোপ্যালেটিন গ্যাংলিয়ন সাপ্লাই দেয়। আমরা টোটাল হেড রিজনে কয়টা গ্যাংলিয়ন পড়েছিলাম? 4টা। টেরিগোপ্যালেটিন গ্যাংলিয়ন একটা, এর মধ্যে যে টেরিগোপ্যালেটিন ফসাতে থাকে, এটা কি কি গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়? ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, মানে যেটা অরবিটে আছে যে টিয়ার ডাক্টস গুলো। প্যালাটিন গ্ল্যান্ডস গুলোকে সাপ্লাই দেয়, প্যালেটে যেই গ্ল্যান্ড গুলো আছে। আর আমরা যেটা পড়ছি যে নেজাল গ্ল্যান্ড গুলো সাপ্লাই দেয়। সো মোটামুটি যদি আমি দেখাই যে অটোনমিক সাপ্লাইটা কিভাবে পাই, আমি মানে একটা যদি রাফ একটা ফিগার দেখাই, যে এটা ধরে নাও ক্রেনিয়াল নার্ভ নাম্বার 7 ফেশিয়াল নার্ভ, এটা একটা ব্রাঞ্চ হলো গ্রেটার পেট্রোজাল নার্ভ। গ্রেটার পেট্রোজাল নার্ভ। সো গ্রেটার পেট্রোজাল নার্ভটা যখন টেরিগয়েড ক্যানাল, এটা একটা টেরিগয়েড ক্যানাল, স্কালের মধ্যে একটা ক্যানাল থাকে, টেরিগয়েড ক্যানাল, এটার মধ্যে দিয়ে পাস করে, তখন এটা তো আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, তাই না? তখন একটা সিম্প্যাথেটিক সাপ্লাইও পাই পাশাপাশি, যেটা আসে তোমার সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে। সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নটা কি করে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে না, ওটাকে সারাউন্ড করে, ওখানে একটা
ব্রাঞ্চ দেয় ইকুয়েটর পেট্রোসাল নার্ভকে। ইকুয়েটর পেট্রোসাল নার্ভ আর সুপারিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এটা দুইটা মিলে টেরিগট ক্যানালের মধ্যে যে নার্ভটা ফর্ম করে এটার নামই হলো ভিডিয়ান্স নার্ভ। এটার নামই ভিডিয়ান্স নার্ভ। বিশ্রামে দেখা যায় যে আমাদের নেজাল গ্ল্যান্ডগুলো অটোনমিক সাপ্লাই পায়। অটোনমিক সাপ্লাই মানে বোথ প্যারাসিম্প্যাথেটিক এন্ড সিম্প্যাথেটিক ফাইবার সাপ্লাই নেজাল ক্যাভিটি আর ডিরাইভ ফ্রম দ্য ভিডিয়ান্স নার্ভ। মানে এই ভিডিয়ান্স নার্ভে দুইটাই থাকে, প্যারাসিম্প্যাথেটিকও থাকে আবার সিম্প্যাথেটিকও থাকে। তো দুইটা মিলে এই ভিডিয়ান্স নার্ভ ফর্ম করে। টেরিগট ক্যানালের মধ্যে দিয়ে যাওয়ার পরে এটা তিনটা ভাগে ভাগ হয়ে যায়, ল্যাক্রিমাল, প্যালেটিন আর নেজো। সো এই ভিডিয়ান্স নার্ভটা বোথ প্যারাসিম্প্যাথেটিক এন্ড সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় নেজাল গ্ল্যান্ডকে। প্যারাসিম্প্যাথেটিকটা কি করে, আমাদের নেজাল গ্ল্যান্ডের জন্য এটা সিক্রিটো মোটর, মানে নেজাল গ্ল্যান্ডের সিক্রিশন বাড়ায়। আর সিম্প্যাথেটিক সাপ্লাই কি করে, ভেসো কনস্ট্রিক্ট করে, মানে নেজাল ক্যাভিটির ভেসেলস গুলা কনস্ট্রিক্ট করে। সো যদি আমাদের এক্সেসিভ রাইনোরিয়া হয় ডিউ টু ভেসো মোটর বা অ্যালার্জিক রাইনাইটিস, তখন আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করবো? এই ভিডিয়ান্স নার্ভটাকে যদি আমরা ট্রান্সেক্ট করে ফেলি, কেটে ফেলি, প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক সাপ্লাই তো পাবে না, তখন আমাদের এক্সেসিভ রাইনোরিয়া এভাবে আমরা স্টপ করতে পারবো। তো এই হলো আমাদের নার্ভ ইনারভেশন, মানে তিন রকমের ইনারভেশন হবে। সেন্সরি সাপ্লাই পাবে olfactory নার্ভ, যেটা ক্রেনিয়াল নার্ভ নাম্বার 1। এটা পিওরলি সেন্সরি একটা ক্রেনিয়াল নার্ভ, পিওরলি সেন্সরি। যেটা olfactory নার্ভ গুলা, মানে এখানে 20টা থাকে অন ইচ সাইড, 20টা, মানে এখানে যে সেন্ট্রাল প্রসেসেস গুলা, মানে বাইপোলার নিউরন সেন্ট্রাল প্রসেসেস গুলা আলটিমেটলি 20টা olfactory নার্ভ ফর্ম করে অন ইচ সাইড। আর তারপরে olfactory বাল্বে এন্টার করে, যেটা olfactory cranial nerve number 1 আলটিমেটলি ফর্ম করে। এটা স্পেশাল সেন্সরি ফাইবারস ক্যারি করবে, জেনারেল সেন্সরি ফাইবারস ক্যারি করবে ব্রাঞ্চেস অফ দ্য অপথ্যালমিক এন্ড ট্রাইজেমিনাল, অপথ্যালমিক এন্ড ম্যাক্সিলারি ডিভিশনস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এখানে নার্ভগুলোর নাম মোটামুটি বই ভালো করে লেখা আছে। anterior ethmoidal branches, the nasopalatine nerve, medial posterior superior nasal branches of pterygopalatine ganglion. এই নার্ভগুলো ব্রাঞ্চেস অফ V1 and V2 অফ ট্রাইজেমিনাল, মানে জেনারেল সেন্সরি ইনারভেশন পাবে। আর অটোনমিক আসবে ওই যে ভিডিয়ান্স নার্ভ থ্রু টেরিগোপ্যালাটিন গ্যাংলিয়ন, যেটা আলটিমেটলি ফেশিয়াল নার্ভ থেকে সাপ্লাই পায়। আচ্ছা, এখানে এই পর্যন্ত এই নোটস শেষ। কারো কিছু অ্যাড করা আছে বা কোনো কোয়েশ্চেন বা কিছু? আমি তাহলে প্যারানেজাল সাইনাসে চলে যাই। Okay, paranasal sinus কি? Paranasal sinuses are air-containing cavities in the paranasal bones, which are lined by mucous membrane. তো আমাদের ফেসে ইন টোটাল 4টা বোনে প্যারানেজাল সাইনাস আছে অন ইচ সাইড। ফ্রন্টাল এয়ার সাইনাস, যেটা ফ্রন্টাল বোনে, ম্যাক্সিলারি এয়ার সাইনাস ম্যাক্সিলারি বোনে, এথময়েডাল এয়ার সাইনাস এথময়েড বোনে, আর স্পেনয়েড এয়ার সাইনাস স্পেনয়েড বোনে। এখন এই এথময়েডাল এয়ার সাইনাস বাদে বাকি 3টা ইন পেয়ার্স থাকে। এগুলা পেয়ার আকারে থাকে, এখানে একটা, ম্যাক্সিলারি লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, স্পেনয়েডাল লেফট সাইডে রাইট সাইডে একটা। কিন্তু এথময়েডালটা অনেকগুলো এয়ার সেলস থাকে, ওটা আবার মোটামুটি কয়টা 20 থেকে 25টার মতো এয়ার সেলস থাকে, যেটা আবার 3টা ভাগে, মানে অ্যান্টেরিয়র, মিডল আর পস্টেরিয়র ডিভিশনসে ভাগ করা হয়। তখন এয়ার সাইনাসের কাজগুলো কি? সিম্পলি মেক্স দ্য স্কাল লাইটার। যদি আমাদের স্কালটা কমপ্লিটলি কম্প্যাক্ট হতো, আমাদের স্কালের ওয়েট অনেক বেড়ে যেত না? তো আমাদের স্কালটা ধরে রাখতে, মানে মাথার উপরে ধরে রাখতে অনেক এনার্জি স্পেন্ড হতো, অনেক কষ্ট হতো। তো সাইনাসগুলো এখানে ক্যাভিটি টাইপের, মানে এখানে এয়ার ফিল্ড থাকে, তো তাই জন্য ইট মেক্স দ্য স্কাল লাইটার। আর তাহলে অ্যাডস রেজোনেন্স টু দ্য ভয়েস। যদি এখানে
আমরা যে নোজের ব্যাপারে পড়েছিলাম যে এয়ার থাকার কারণে নোজ আমাদের ভয়েসের মধ্যে একটা রেজোনেন্স, একটা ক্যারেক্টারিস্টিক সাউন্ড দেয়। নেজাল ব্লকেজ হলে বা নেজাল কনজেশন হলে আমাদের ভয়েসের কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় না। সিমিলারলি এখানে এয়ার থাকার কারণে অ্যাডস রেজোনেন্স টু দ্য ভয়েস, এয়ার কন্ডিশনিং চেম্বার্স। সিমিলারলি যে নেজাল ক্যাভিটির মধ্যে এখানে মিউকাস মেমব্রেন যেহেতু আসে, লাইন বাই মিউকাস মেমব্রেন, সো এখানে টেম্পারেচার আর হিউমিডিটি এক্সচেঞ্জ হতে পারে। আচ্ছা, টেম্পারেচার কিভাবে মেনটেন করে আমাদের মিউকাস মেমব্রেন? আমাদের মিউকাস মেমব্রেন নিচে অনেকগুলো আর্টারিজ আছে না, যখন আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে এয়ার আসে আর এই আর্টারিগুলোর সাথে কন্ট্যাক্টে লাগে, তখন আর্টারি যে ওয়ার্ম ব্লাড নিয়ে আসে, ওখানে ওয়ার্ম ব্লাডের সাথে কোল্ড এয়ারের মধ্যে ইয়ে হয়, টেম্পারেচারটা মানে হিটটা এক্সচেঞ্জ হয়, যাতে ইনহেলড এয়ারটা মোটামুটি গরম থাকে। যদি কোল্ড এয়ার বা ড্রাই এয়ার ঢুকতো এয়ার লাংসের মধ্যে, তাহলে লাংসে ড্যামেজ হতে পারতো। সো এইভাবে টেম্পারেচার আর হিউমিডিটি মেনটেন করে। আর এইডস ইন দি গ্রোথ অফ ফেশিয়াল স্কেলিটনস। আমরা যদি ডেভেলপমেন্ট অফ দি সাইনাসেস গুলো দেখি, যে সাইনাস গুলা বাড়তে রুডিমেন্টারি থাকে। সাইনাস গুলা যে বার্থের দিকে রুডিমেন্টারি, মানে স্মল মানে রুডিমেন্টারি থাকে। মোটামুটি সব সাইনাস এক্সেপ্ট ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস পুরোপুরি অ্যাবসেন্টই থাকে। এটা হলো সেকেন্ড ইয়ার, মানে 2 বছর বা 2-3 বছরের দিকে এটা ফর্ম হওয়া শুরু করে। তো ওটা বাদ দিয়ে, আমার এক্সেপশন বাদ দিয়ে, মোটামুটি সব সাইনাস গুলো রুডিমেন্টারি থেকে স্মল থাকে। কিন্তু 6 to 7 ইয়ার্স যখন সেকেন্ড ডেন্টিশনটা হয়, তখন এটা আস্তে আস্তে বড় হতে থাকে। সো চিন্তা করে দেখা, প্রথম দিকে কোনো কিছুই ছিল না ওখানে, আস্তে আস্তে ওখানে ক্যাভিটি হচ্ছে। কিভাবে হয়? এই যে মিউকাস ডাইভার্টিকুলার হয়, যে এটা মনে করো বোন, কম্প্যাক্ট বোন, আর এটা মনে করো নেজাল ক্যাভিটি। ডাইভার্টিকুলার মানে কি? একটা ব্লাইন্ড পাউচ না, এখানে আস্তে আস্তে এই যে এখানে ইনভ্যাজিনেট করতে শুরু করবে, আস্তে আস্তে করে আস্তে আস্তে বড় হতে থাকবে। আলটিমেটলি এখানে একটা ডাইভার্টিকুলা ফর্ম করবে। এটাই হলো এটা যদি নেজাল ক্যাভিটি হয়, তাহলে এটা কি হবে? এটাই সাইনাস। তো নেজাল ক্যাভিটি যেহেতু মিউকাস লাইন, মানে মিউকাসের দ্বারা লাইন্ড, সাইনাসও মিউকাসের দ্বারা লাইন্ড হবে। আবার নেজাল ক্যাভিটির জেনারেল সেন্সেশন যেহেতু ট্রাইজেমিনাল নার্ভ থেকে পাই, সাইনাস গুলো ট্রাইজেমিনাল নার্ভ থেকে পাবে। সেগুলো এই সাইনাসের মেইন ফিচার, যে এগুলো লাইন বাই মিউকোসা মানে রেসপিরেটরি এপিথেলিয়াম, আর এগুলো ট্রাইজেমিনাল নার্ভ থেকে সাপ্লাই পাবে। আর এগুলো অল ওপেন ইনটু দ্য নেজাল ক্যাভিটি। যে নেজাল ক্যাভিটি থেকে ফর্ম হচ্ছে, অল উইল ওপেন ইনটু দ্য নেজাল ক্যাভিটি। আমরা অলরেডি পড়েছিলাম যে মিয়েটাস গুলো কোন কোন লোকেশনে এগুলো ওপেন হয়। তো আমরা অলরেডি জানি যে এগুলো নেজাল ক্যাভিটিতে ওপেন হবে। সো মেইনলি বার্থে এগুলো রুডিমেন্টারি অবস্থায় থাকে, স্মল রুডিমেন্টারি অবস্থায় থাকে, এক্সেপ্ট ফ্রন্টাল সাইনাস which is absent, completely absent। এটা সেকেন্ড ইয়ারে শুরু হয় ফর্মেশন। 6 to 7th ইয়ার যখন সেকেন্ড ডেন্টিশনটা মানে সেকেন্ড ডেন্টিশন হওয়া শুরু করবে, তখন এগুলো এনলার্জ হতে থাকবে, ফ্রন্টালটা তখন এনলার্জ হতে থাকবে। আর পোস্ট পিউবার্টিতেও একটা বোন গ্রোথ হবে, তখন সাইনাসগুলো আরো বড় হয়, ফাইনাল পার্মানেন্ট স্ট্রাকচার যেটা মানে অ্যাডাল্ট স্ট্রাকচার, ওই স্ট্রাকচারে এসে পৌঁছাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বোনের দিকে, মানে অ্যাকচুয়ালি বার্থের দিকে এই বোনের কোনো ক্যাভিটি ছিল না। এবার আস্তে আস্তে এখানে সেকেন্ড ডেন্টিশন সময় বড় হচ্ছে, আবার পোস্ট পিউবার্টির সময় আবার এখানে বড় হচ্ছে। তো এখানে আলটিমেটলি একটা ফেশিয়াল কন্টুয়ার দিবে না, মানে এই বোনটাও তো আস্তে আস্তে এখানে শেপ চেঞ্জ হতে থাকবে। তো আমরা আগের স্লাইডে যা বলছিলাম, এইজ ইন দ্য গ্রোথ অফ দ্য স্পেশাল স্কেলিটন, মানে স্পেশাল স্কেলিটনের কন্টুয়ার বা শেপটা দিবে। তো এগুলো ফাংশনস অফ দ্য প্যারানেজাল সাইনাসেস। ডেভেলপমেন্ট অলরেডি পড়ে ফেলেছি, মিউকাস ডাইভার্টিকুলা অফ দ্য নেজাল ক্যাভিটি। সাইনাসগুলো মিউকাস ডাইভার্টিকুলা, এটা যদি নেজাল ক্যাভিটি হয়, ফিগারে দেখতে পাচ্ছি এটা নেজাল ক্যাভিটি, তাহলে এই যে এখান থেকে এটা ম্যাক্সিলারি সাইনাস, এটা ফ্রন্টাল সাইনাস, এটা এথময়েডাল, আর এটা স্ফেনয়েডাল সাইনাস। মিউকাস ডাইভার্টিকুলা হিসেবে ফর্ম হবে, হ্যাজ ডিরেক্ট কমিউনিকেশন উইথ দ্য নেজাল ক্যাভিটি। এখন একটা একটা করে সাইনাস পড়বো আমরা, কিন্তু মোটামুটি ম্যাম বলেছিলেন যে ম্যাক্সিলারি আর ফ্রন্টাল সাইনাস পড়লেই হবে। তার মধ্যে ম্যাক্সিলারি সাইনাসটা খুবই ইম্পর্টেন্ট।
সো আমরা কি কি পড়বো, যে ফ্রন্টাল মানে প্রত্যেকটা সাইনাসের জন্য কি কি পড়লে হবে, যে কোথায় আছে, তারপরে কোথায় ড্রেন করে এটা অলরেডি পড়ে ফেলেছি, আর হলো কি লাগবে, আর আর কিছুই লাগবে না মোটামুটি। নার্ভস তো আমরা জানি, এটা সবগুলোই মোটামুটি ট্রাইজেমিনাল নার্ভ থেকে আসবে। সো ফ্রন্টাল সাইনাসটা কি, অ্যান্টেরিয়র পস্টেরিয়র টেবল অফ দি ফ্রন্টাল বোন, এটা ফ্রন্টাল বোন না, এই মাঝখানে থাকবে। এটা অ্যাপিয়ার করবে সেকেন্ড ইয়ারে, মানে বার্থে অ্যাপিয়ার করে না, বাকি সবগুলোই হলো বার্থেই মোটামুটি রুডিমেন্টারি স্টেজ অবস্থায় থাকে, কিন্তু ফ্রন্টাল সাইনাসটা অ্যাপিয়ার করবে অ্যাট দ্য সেকেন্ড ইয়ার অফ লাইফ। আর এটা মোটামুটি অ্যাসিমেট্রিক্যাল থাকবে, আর ডিভাইডেড বাই বোনি সেপ্টাম। এই যে এখানে বোনি সেপ্টাম দ্বারা ডিভাইডেড। ওকে, আমরা নার্ভ সাপ্লাই এটা পড়ছিলাম, ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ আছে, সুপ্রাঅরবিটাল নার্ভ, ব্লাড সাপ্লাই সুপ্রাঅরবিটাল, সুপ্রাট্রকিউলার, লিম্ফ্যাটিক, ভেইনস, এগুলো লাগবে না। মেনলি লাগবে ড্রেনেজ। ড্রেনেজটা কিসের দ্বারা হবে, যেখানে ফ্রন্টোনেজাল একটা ডাক্ট থাকবে, ফ্রন্টোনেজাল ডাক্টের মাধ্যমে ড্রেন করবে কোথায়, হায়াটাস সেমিলুনারিসের অ্যান্টিরিয়র মোস্ট পোর্শনে, যেটা আমরা বলেছিলাম। এটা যদি ভুলা হয়, এটা যে হায়াটাস সেমিলুনারিস হয় অ্যান্টিরিয়র মোস্ট পোর্শনে, যেহেতু ফ্রন্টাল সাইনাসটি সবার চেয়ে কাছে, frontal sinus সবচেয়ে কাছে। So anterior meatus of the hiatus semilunaris, sorry, anterior ostium of the hiatus semilunaris এটা ওপেন করবে, যেটা মিডল মিয়াটাসে থাকে। কোন ক্যানালের মাধ্যমে, ফ্রন্টোনেজাল ক্যানালের মাধ্যমে। এখন সাইনাসের মেইন ক্লিনিক্যাল কোরিলেশনটা কি, সাইনাসাইটিস। সাইনাসাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দি সাইনাসেস, প্যারানাসাল সাইনাসেস। এখন বিভিন্ন সাইনাসের জন্য বিভিন্ন এরিয়াতে পেইন ফিল করবো আমরা। ফ্রন্টাল সাইনাসে যেহেতু হেড মানে ইয়ের উপরে, ফোরহেডের ওখানে, তো যদি ফ্রন্টাল সাইনাসের সাইনাসাইটিস হয়, তাহলে আমাদের কি হবে, হেডেক হবে। ইনফেকশন অফ দ্য ফ্রন্টাল এয়ার সাইনাস মে কজ হেডেক। আর যেহেতু ফ্রন্টাল এয়ার সাইনাসটা অরবিটের কাছাকাছি, সো যদি ফ্রন্টাল সাইনাসাইটিস হয়, তখন অরবিটাল সেলুলাইটিস হবে, মানে ইনফেকশনটা অরবিটেও চলে যেতে পারে। আবার যদি অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফসাটা আসে, অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফসার এখানে কি থাকবে, ফ্রন্টাল লোব থাকবে না ব্রেনের, সো ফ্রন্টাল লোবেও চলে যেতে পারে, তখন কি বলা হয়, ফ্রন্টাল লোব অ্যাবসিস বলা হবে। তো এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, যে যেই ফ্রন্টাল সাইনাসে যেটা হেডেক হয়, ওটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, যেটাকে বলা হয় অফিস হেডেক। কেন বলা হয়, কারণ এটা একটা ওয়্যাক্সিং অ্যান্ড ওয়েনিং একটা পিরিয়ড আছে, মানে সকালের দিকে, মানে অফিস টাইমে এটা ফ্রন্টাল হেডেকটা, ফ্রন্টাল সাইনাসের জন্য যে হেডেকটা, ওটা বেড়ে যায়, আবার রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে এটা কমে যায়। তো অফিস টাইমে যেহেতু এই হেডেক গুলো হয়, তাই অফিস হেডেক বলা হয় এটাকে। তারপর ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাসটা দ্য লার্জেস্ট সাইনাস অফ দ্য হিউম্যান ফেস, আর এটা পিরামিডাল শেপ, যে পিরামিডাল শেপ, এটার একটা রুফ থাকবে, ফ্লোর থাকবে, আর বেস থাকবে। রুফটা কিভাবে ফর্ম থাকে, যে এটা অরবিট না, এখানে আইস থাকে, এটা রুফ। So roof is formed by the floor of the orbit. The infraorbital nerves and arteries pass through the roof. এখান থেকে পাস করে infraorbital nerves and arteries, এই যে এটাকে রুফ বলা যেতে পারে। তারপর একটা ফ্লোর থাকবে। ফ্লোরটা কি দিয়ে ফর্ম হবে, অ্যালভিওলার পার্ট অফ দি ম্যাক্সিলা। বলতে গেলে এই হলো ম্যাক্সিলারি টিথ আছে না, ম্যাক্সিলারি টিথ বরাবর এখানে ফ্লোরটা চলে আসবে। আমরা যদি আগের একটা ফিগার দেখি, এই যে এই ফিগারটা দেখি, এগুলা ম্যাক্সিলারি টিথ। এই যে অরবিট, এটা অরবিটটা হলো এখানে ফ্লোর অফ দি অরবিট ফর্মস দ্য রুফ। আর এটা কি, এটা ফ্লোর অফ দি ম্যাক্সিলারি সাইনাস, যেটা মোটামুটি অ্যালভিওলার প্রসেস অফ দি ম্যাক্সিলার মধ্যে ঢুকে যাবে।
আরেকটা কি আছে, বেজ। বেজ ইজ ফর্ম বাই দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। এখানে এখানে নোজ থাকবে মোটামুটি। ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। এখন এখানে কয়েকটা এই বাউন্ডারি থেকে আমরা এটা ক্লিনিক্যাল কোরিলেশন বলতে পারি। ম্যাক্সিলারি সাইনাসাইটিস হলে কি কি সমস্যা হতে পারে, যেহেতু রুটটা অরবিটের সাথে অ্যাপোজ, তো যদি ম্যাক্সিলারি সাইনাসাইটিস হয় তাহলে ইজিলি অরবিটে আমাদের ইনফেকশন গুলো চলে যেতে পারে। তারপরে অ্যালভিওলার পার্ট অফ দ্য ম্যাক্সিলা, যেহেতু আপার জয়ের টিথের সাথে এটা রিলেটেড, তো ইজিলি ইনফেকশন গুলা হলো মোলার টিথ থেকে, আপার মোলার টিথ থেকে এই ম্যাক্সিলারি সাইনাসে স্প্রেড করতে পারে। সো যদি আমাদের কোনো আপার মোলার টিথের কোনো ইয়ে হয়, ইনফেকশন হয়, ক্যারিজ হয়, তাহলে কি এই ইনফেকশনটা অনেকদিন ধরে থাকলে এই ফ্লোরটাকে সারপ্যাস করে এই ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে চলে যাবে, ম্যাক্সিলারি সাইনাসাইটিস ফর্ম করতে পারে। আর আরেকটা আরেকটা জিনিস হলো যে ম্যাক্সিলারি সাইনাসাইটিস ইজ দি মোস্ট কমন সাইনাসাইটিস, মোস্ট কমন অফ অল সাইনাসাইটিস। কেন? তিনটা কারণ। কারণ ইনফেকশন ফ্রম দ্য নোজ, আপার মোলার টিথ এটসেট্রা ক্যান ইজিলি রিচ হিয়ার। আমি বলেছিলাম যে নোজের ল্যাটারাল ওয়ালটা এটার ইয়ে ফর্ম করে, বেস ফর্ম করে, তাই না? তো নোজ থেকে ইজিলি অস্টিয়াম দিয়ে চলে আসতে পারে, নেজাল ক্যাভিটির কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন চলে আসতে পারে। তারপরে এখানে আবার টিথ থেকে বললাম যে আপার মোলার টিথের কোনো ইনফেকশন হলে বা ক্যারিজ হলে ইনফেকশন গুলো ম্যাক্সিলারি সাইনাসে স্প্রেড করতে পারে। সেকেন্ড পয়েন্ট হলো মোস্ট ডিপেন্ডেন্ট সাইনাস, মানে লোয়ার মোস্ট সাইনাস। এটা এই ফিগারটা আমরা যদি দেখি যে লোয়ার মোস্ট সাইনাসটা কি, ম্যাক্সিলারি সাইনাস। সব সাইনাস নিচে, এগুলো ফ্রন্টাল সাইনাস, এগুলো এথময়েডাল সাইনাস। তো ম্যাক্সিলারি সাইনাস মোস্ট ডিপেন্ডেন্ট সাইনাস। তো অন্য সাইনাসের পাস গুলো বা ইনফ্লামেটরি রেসিডিউস গুলা ইজিলি অস্টিয়ামের মাধ্যমে এই ম্যাক্সিলারি সাইনাসে জমা হতে পারে। আর থার্ড পয়েন্টটা হলো পোর ড্রেনেজ। সিন্স অস্টিয়াম ইজ হাই আপ ইন ইটস মিডিয়াল ওয়াল, মানে এই বেইজে আমরা দেখতে পারি নোট দ্যাট দ্য ওপেনিং ইজ হাই আপ অন দ্য মিডিয়াল ওয়াল, যে অস্টিয়ামটা নিচে না কিন্তু উপরের দিকে। তো যখন এখানে পাস জমা হতে থাকবে জমা হতে থাকবে, কিন্তু ড্রেন করার কোনো ওয়ে নাই। তো ড্রেন করার কোনো ওয়ে নাই, যখন ফুললি পাস ফিল হয়ে যাবে তখনই এটা আলটিমেটলি ড্রেন করতে পারবে। তো পোর ড্রেনেজের কারণেও ম্যাক্সিলারি সাইনাসাইটিস মোস্ট কমন। হ্যাঁ, এখন এখন আর কি, সো এই সাইনাসাইটিস থেকে তাহলে কিভাবে ড্রেন করবো? দুইটা ইয়ে আছে, দুইটা প্রসিডিউর আছে। একটা হলো অ্যান্ট্রোস্টমি, আর একটা হলো কলওয়েল লাক অপারেশন। অ্যান্ট্রোস্টমিতে মেইনলি কি করা হয় যে এটা ইনফিরিয়র নেজাল কঙ্কা না, হ্যাঁ, এখান থেকে সিরিঞ্জ পাঠানো হয়। তারপর এখান থেকে সাইনাসের সব ইনফ্লামেটরি রেসিডিউস বা সেগুলো সব টেনে বের করা হয় ইনফিরিয়র নেজাল কঙ্কার নিচ দিয়ে, মানে ইনফিরিয়র মিউটাসের মধ্যে দিয়ে পাঠানো হয় একটা সিরিঞ্জ। এটাকে অ্যান্ট্রোস্টমি বলা হয়। আরটা হলো যে কলওয়েল ল্যাপ অপারেশন। ওটা কি করা হয়, এখান থেকে অ্যাপ্রোচ করা হয়, এই ম্যাক্সিলারি রিজন থেকে। ওখানে একটা ফিগার আছে, এই যে সাইট অফ অ্যাপ্রোচ, সাইট অফ উইন্ডো, ম্যাক্সিলারি টিথের মানে আপার জয়ের ওখান থেকে ইনসাইজ করা হয়, তারপর এখান থেকে পাস গুলা ড্রেন করা হয়। সো সাইনোসাইটিস থেকে মোটামুটি এগুলা পড়লেই হবে যে সাইনোসাইটিস কি আর ম্যাক্সিলারি সাইনোসাইটিস মোস্ট কমন কেন, ম্যাক্সিলারি সাইনোসাইটিস কিভাবে ট্রিট করতে, সার্জিক্যাল ড্রেনেজ কিভাবে করবা, আর সাইনোসাইটিসের পেইন গুলা কোথায় রেফার্ড হবে। ফ্রন্টাল সাইনাসের জন্য হেডেক হবে, তারপরে ম্যাক্সিলারি সাইনোসাইটিসের জন্য কি কি হবে, মানে টিথের ওখানে পেইন হবে, আপার জয়ের ওখানে পেইন হবে। আর তারপরে আরো দুইটা সাইনাস আছে, আমি স্লাইড বানিয়েনি, বাট এথময়েডাল সাইনাস আর স্ফেনয়েডাল সাইনাস। তো এই দুইটা সাইনাস মোটামুটি যা বললাম যে কোথায় এই সাইনাস গুলো লোকেটেড। এথময়েডাল সাইনাসটা লোকেটেড ল্যাবিরিন্থ অফ দ্য এথময়েডাল বোনে। আর যা বলেছিলাম যে এখানে
বাকিগুলো যেহেতু পেয়ার আকারে থাকে, এথময়েডাল সাইনাস গুলা পেয়ার আকারে থাকে না, এখানে অনেকগুলো এয়ার সেলস হিসেবে থাকে, ছোট ছোট এয়ার সেলস হিসেবে থাকে, আর 3টা ভাগে ভাগ করা থাকে, অ্যান্টিরিয়র, মিডল আর পস্টেরিয়র ডিভিশনস। অ্যান্টিরিয়র ডিভিশনে মোটামুটি 11টা থাকে, মিডল ডিভিশনে 1 থেকে 3টা থাকে, পস্টেরিয়র ডিভিশনে 1 থেকে 7টা সেলস থাকে। এখন এথময়েডাল সাইনাসাইটিস হলে কোথায় পেইন হবে? এথময়েডাল সাইনাসাইটিস হলে মোটামুটি পেইন লোকালাইজড হয় ব্রিজ অফ দ্য নোজ এ মিডিয়াল টু দ্য আই। এই পেইনের লোকেশন গুলো জানতে হবে, কারণ যদি ক্লিনিক্যাল মানে কোনো পেশেন্ট যদি আসে, তাহলে পেশেন্ট কোথায় পেইন ফিল করছে, এই পেইন ফিল করার মানে যে এরিয়াটা, লোকালাইজড এরিয়া, ওই এরিয়ার উপরে ডিপেন্ড করে বুঝতে হবে যে কোন সাইনাসটা এফেক্টেড। যদি ফ্রন্টাল হেডেক হয়, মানে ফরহেডের ওখানে পেইন হয়, তাহলে বুঝে নিতে হবে যে ফ্রন্টাল সাইনাসাইটিস হয়েছে। যদি ব্রিজ অফ দ্য নোজে হয়, তাহলে এথময়েডাল সাইনাসাইটিস। যদি আপার জয় মানে টিথের ওখানে পেইন হয়, তাহলে ম্যাক্সিলারি সাইনাসাইটিস। আরেকটা ফাইনাল যেটা বাকি, যে স্পেনয়েডাল সাইনাস, ওইটা স্পেনয়েডাল সাইনাস, যেটা নাম থেকে বোঝা যাচ্ছে যে বডি অফ দ্য স্পেনয়েড বোনে এই সাইনাসটা থাকে। আর স্পেনয়েডাল সাইনাসাইটিসের সাথে কি রিলেটেড, এই যে আমরা এই ফিগারটা দেখি, স্পেনয়েডাল সাইনাস তো এইটা, এখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, তাই না? সো স্পেনয়েডাল এয়ার সাইনাসের সাথে যেহেতু পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড, তো যদি স্পেনয়েডাল সাইনাসাইটিস হয়, তাহলে এখানে পিটুইটারি গ্ল্যান্ডও ড্যামেজ হতে পারে, এটাই আর কি। সো দ্যাটস ইট ফ্রম মি। আর কোনো স্লাইডস নাই। তোমাদের কিছু অ্যাড করার থাকলে করতে পারো, বা কোশ্চেন থাকলে করতে পারো। আমার দিকে শেষ। পারাবি? হ্যাঁ, 1 মিনিট বাকি। কিছু অ্যাড করবি, বা কেউ কিছু অ্যাড করার থাকলে করতে পারো।